নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছে। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল গল্প, ছায়ার আড়ালে। বরাবরই ঘুরে বেড়াতে পছন্দ করে সুকান্ত আর চন্দ্রানী। বহু জায়গা ঘুরে বেরিয়ে এক্সপ্লোর করাই তাদের প্যাশন। অফিস কলিগ রাজেশের কথা শুনে সুকান্ত এবার চন্দ্রানীকে নিয়ে বেরিয়ে পড়ে নতুন এক অ্যাডভেঞ্চারে, রাজেশের বাড়ি রতনপুরে। সেখানে পৌঁছে কিছু বুঝতে না পারলেও ক্রমশ এক জটিল রহস্যের জালে জড়িয়ে পড়ে ওরা দুজন। রহস্য আরও ঘন হয় রাজেশের ভাই অনিমেষের কথাবার্তা চালচলনের মাধ্যমে। কিন্তু কি সেই রহস্য যা মৃত্যুর হাতছানি দিয়েছে সুকান্ত চন্দ্রানীর সামনে? ওরা কি পারবে নিজেদের সাথে সমস্ত কিছু বাঁচাতে? বহুকাল ধরে চলে আসা সেই রহস্যের পর্দাফাঁস করতে গল্প পাঠে রয়েছে তুষার এবং গল্পের সূত্রধার আমি কৌস্তব। শুরু হচ্ছে ছায়ার আড়ালে। বহুদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। গত বছর তাজমহল গিয়েছিল সুকান্ত চন্দ্রানীর সাথে, ওটাই লাস্ট। তারপর থেকে প্রচন্ড কাজের প্রেশার। তবে কয়েকদিন ধরেই তার মনে হচ্ছিল এবার একটু ব্রেক দরকার। চন্দ্রানীও মাথা খেয়ে নিচ্ছে ঘুরতে যাব করে, কিন্তু কোথায় যাওয়া যায় সেটা ঠিক করে উঠতে পারছে না কেউ। আজ অফিসে লাঞ্চ ব্রেকে এই বিষয়ে কথা উঠতেই রাজেশ প্রস্তাবটা দিল, এক কাজ কর না, তুই চন্দ্রানীকে নিয়ে আমাদের বাড়ি চলে আয় এবার। এরকম জায়গা আগে কোনো দিন দেখিসনি, এটা গ্যারান্টি দিতে পারি। সে তো যাওয়াই যায়, কিন্তু স্পেশাল কি কিছু আছে? চন্দ্রানী তো জানিসই, কোনো জায়গায় গেলে সেখানকার কোনো স্পেশাল ইভেন্ট বা প্লেস না থাকলে ওরা আবার পোষায় না। জানি, ওই জন্যই তো বলছি। স্পেশাল কিনা জানি না, তবে তোদের ভালো লাগবে। তোরা তো আবার সার্টিফাইড ভূত শিকারী কিনা। আশা করছি তোদের অভিজ্ঞতার ভাণ্ডারে নতুন কিছু যোগ হলেও হতে পারে। কি বলিস রে? আরে তাহলে তো যেতেই হচ্ছে। আচ্ছা তুই বল কবে যাওয়া যায়। আমি তাহলে চন্দ্রানীকে একটু ছোট্ট করে খবরটা দিয়ে আসি দাঁড়া। চন্দ্রানীকে এই কথাটা বলায় সে এক প্রকার লাফিয়ে উঠল। সে আর সুকান্ত মিলে এই 4 বছরে কম জায়গা এক্সপ্লোর তো করেনি। তার বরাবরই এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটি, হন্টেড হাউস নিয়ে অবসেশন ছিল। ফলে সুকান্তর সাথে সম্পর্কে আসার পর তাকে নিজের মতো করে গড়ে নিয়েছে সে। রাজেশ সুকান্তকে যা বলেছে সেগুলো শোনার পর ফোনের ওপাশ থেকেই আনন্দ আর উচ্ছ্বাসের সাথে সে বলে, উফ গ্রেট, দারুণ হবে। শোনো না, তুমি এক্ষুনি রাজেশদার সাথে মিলে সব প্ল্যানটা করে ফেলো তো। উফ, আমি আর ওয়েট করতে পারছি না। আচ্ছা, রাজেশদা কি বলছে? কি রকম স্পেশাল জিনিস? না, সেটা তো কিছু বললো না। বললো যে যেদিন যাব সেদিন ট্রেনে যেতে যেতে সবটা বলবে। বাহ, তাহলে তো ভালোই হলো। তা আমরা কবে যাচ্ছি? এখনো ডেট ঠিক করিনি, দেখি কবে বলেও। দুপক্ষই উত্তেজনায় পরের 7 দিন টকবক করে ফুটতে লাগলো। এর মধ্যে রাজেশ সুকান্তকে ওদের যাওয়ার ডেট ফাইনাল বলে। ঠিক হয় সামনের রবিবার ওরা বেরোবে। সেই মতো চন্দ্রানী সুকান্ত সব প্যাকিং করতে শুরু করে দেয়। 8 দিন মতো থাকবে ওরা ওখানে। যাওয়ার দিন সকাল সকাল সুকান্ত আর চন্দ্রানী স্টেশনে পৌঁছতেই দেখতে পায় রাজেশ চলে এসেছে ওদের আগেই। ওদের দেখে হাসি মুখে এগিয়ে আসে সে। বাহ, পারফেক্ট টাইমে এসেছিস। চল ট্রেন চলে এসছে, উঠে বসি। 9টার সময় ছাড়বে। রাজেশদা, কি একটা স্পেশাল জিনিসের কথা বলবেন বলছিলেন? আরে হ্যাঁ রে বাবা, বলবো। আগে ট্রেনে তো ওঠো। ট্রেনে উঠে বেশ ভালো করে গুছিয়ে বসে ওরা। জানলার ধারের সিটটা পেয়েছে চন্দ্রানী, তার পাশে সুকান্ত, আর উল্টো দিকের সিটটা রাজেশের। 3 জনে বেশ আয়েশ করে বসতেই ট্রেনের হুইসেল বেজে ওঠে। যাক বাবা, যাত্রার আগে কোনো বাধা আসেনি। এবার মনে হচ্ছে সত্যি কোনো ভালো এক্সপিরিয়েন্স হবে, কি বলো? সে আর বলতে। রাজেশদা, তুমি এবার শুরু করো, আর ওয়েট করতে পারছি না আমি। রাজেশ দুজনের দিকে তাকিয়ে আর একবার মুচকি হাসে, তারপর বলতে শুরু করে, আমরা নামবো পূর্ব মেদিনীপুর স্টেশনে। ওখান থেকে আমার বাড়ি যেতে সময় লাগবে ওই 1.25 ঘন্টার মতো, বাসে করে। জায়গাটার নাম রতনপুর। শহরই বলতে পারিস, তবে আজ থেকে 10-15 বছর আগেও গ্রাম ছিল জায়গাটা। ইদানিং শহরের সমস্ত সুযোগ সুবিধাই আছে ওখানে। তো আমাদের ওখানে একটা অনুষ্ঠান হয়,
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে 7 দিন ধরে চলে অনুষ্ঠানটা। এতটা বলে সে একটু থামতেই সুকান্ত জিজ্ঞাসা করে, আরে এতে স্পেশাল কি আছে সেটা বল। বলছি দাঁড়া। হ্যাঁ, তো অনুষ্ঠানের শেষের দিন একটা বিশেষ রীতি পালন করা হয়। আমাদের ওখানে মা চামুণ্ডার মন্দির আছে, তো সেই মন্দিরে সন্ধ্যে থেকে পুজো শুরু হয়, শেষ হয় মধ্যরাতে। পুজো শেষ হওয়ার পর পুজোর ভোগ একটা থালায় করে নিয়ে যাওয়া হয় পাশের একটা পুরনো জঙ্গলের মধ্যে। সেই দিন প্রায় ওই অঞ্চলের সমস্ত মানুষ, বাচ্চারা বাদে, মায়ের ভোগ নিয়ে জঙ্গলে ঢোকে বিশেষ একজনকে তা নিবেদন করে সন্তুষ্ট করার জন্য। কাকে নিবেদন করে ভোগ? সে যে আসলে কে বা কি কেউ তা জানে না। লোকজনের মুখে সে একচোখা নামে পরিচিত, কিন্তু এটুকু সবাই জানে সে কোনো মানুষ না, কোনো সাধারণ জন্তু জানোয়ারও নয়। তার মানে? জঙ্গলের মধ্যের মাটিতে একটা ফাটল দুটো আলাদা জায়গা তৈরি করেছে। মানে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে একটা নির্দিষ্ট স্থান অবধি সবাই সহজে যেতে পারবে, কিন্তু তারপর যেতে হলে একটু কসরত করতে হবে। তো সেই দ্বিতীয় অংশটায় ভোগের থালা রেখে লোকজন সবাই একটু দূরে একটা ঝোপের আড়ালে এসে দাঁড়ায়, প্রতি বছর একই টাইমে একই জায়গায়। কারণ তারা দেখতে চায় যে আসলে কাকে তারা ভোগ দেয় প্রতিবার, কিন্তু কোনোবারই স্পষ্ট করে কাউকে দেখতে পায় না। কেন? কারণ যে প্রাণীটা ভোগের থালা নিয়ে চলে যায় তার গা কুচকুচে কালো। রাতের ঘন অন্ধকারের মধ্যে তাকে বোঝা যায় না, শুধু বোঝা যায় কারোর একটা উপস্থিতি। বিশাল তার চেহারা, সামনাসামনি দেখতে পেলে হয়তো দেখা যাবে তাল গাছের চেয়েও লম্বা সে। আর একটা জিনিস শুধু দেখা যায়, ওই ঘন কালো অন্ধকারের মধ্যেও তার আগুন রাঙা চোখ তো না, যেন দাউ দাউ করে আগুন জ্বলছে মনির মধ্যে। একটাই চোখ তার, দুটো নয়, ব্যাস এটুকুই। আর কেউ কিচ্ছু জানে না একচোখা সম্পর্কে। রাজেশ থামলো এবার। কিছুক্ষণ ওরা তিনজনেই চুপ। স্টেশনের আওয়াজ, হকারদের চিৎকার, যাত্রীদের কথাবার্তা সব মিলিয়ে গমগম করতে থাকা কম্পার্টমেন্টের ভেতরে বসেও ওদের তিনজনের মাঝে একটা নিস্তব্ধতা খেলে বেড়াচ্ছে। কিছু সময় পর চন্দ্রানী প্রথম কথা বলে, এই আজকে যেন কত তারিখ? মানে ওই বাংলা মাসের? আজকে জ্যৈষ্ঠের 5 তারিখ, পরশুদিন অনুষ্ঠানের শেষ দিন, যেদিন রাতে এই অলৌকিক ঘটনা বহু বছর ধরে চলে আসছে। সেটাই তোদের দেখাবো বলে আমি তোদের নিয়ে যাচ্ছি। ভূত প্রেত না হলেও এই অভিজ্ঞতা তোদের চিরকাল মনে থাকবে, এটুকু আশা করছি। সেই সবই না হয় বুঝলাম, কিন্তু ব্যাপারটা ঠিক হজম হলো না রে। ভূত প্রেত ব্যাপারটা হলো এনার্জির হেরফের হওয়ার ফল, কিন্তু তাই বলে এক চোখওয়ালা দৈত্য সে কিনা সাধারণ মানুষদের দেওয়া খাবার খায় বছরের নির্দিষ্ট একটা দিনে, কেমন যেন একটা লাগছে না? দেখ, বিশ্বাস করা বা না করা পুরোটাই তোদের ওপর, তবে যদি নিজের চোখে দেখিস আর অবিশ্বাস করার জায়গা থাকবে না, এটুকু বলতে পারি। দেখ না পরশুদিন রাতে কি হয়। ট্রেন এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। চন্দ্রানী আর সুকান্ত দুজন পাশাপাশি বসে গল্প করছে, আর তাদের দিকে তাকিয়ে আছে রাজেশ। ওর মুখে কেমন যেন অদ্ভুত একটা হাসি খেলে যায়, যেটা কেউ নজর করে না। ওরা তিনজন রতনপুর পৌঁছলো যখন, তখন সূর্য মাথার উপরে। রাজেশ একটা গাড়ি বুক করে রেখেছিল, সে গাড়ি করেই ওরা তিনজন এসে পৌঁছয় রাজেশের বাড়ি। গাড়ি করে যেতে যেতে রাস্তা দেখতে দেখতে রতনপুর জায়গাটাকে বেশ মনে ধরে ওদের দুজনের। কলকাতার মতো ঘিঞ্জি পরিবেশ নয়, জায়গায় জায়গায় সবুজের সমারোহ দেখতে কি যে সুন্দর লাগছে সেটা ওরা মুখে বলে বোঝাতে পারবে না। গাড়িটা এসে থামলো একটা দোতলা বাড়ির সামনে। পুরোনো দিনের বাড়ি, জায়গায় জায়গায় রং চটে গিয়েছে, তবে তার মধ্যেও বাড়িটাকে দেখে খারাপ লাগলো না। আয় তোরা, দাঁড়া আমি ডাকি ওদের। মা, বাবা, দরজা খোলো। রাজেশের ডাক শুনে ভেতর থেকে বেরিয়ে আসেন দুজন প্রৌঢ়। এনারাই রাজেশের মা বাবা হয়তো। লোকটির বয়স 70 পেরিয়েছে, অন্যদিকে মহিলাটির বয়স 65 হবে, অন্তত দেখে তাই মনে হচ্ছে। দুজনেরই চোখে চশমা, চুল প্রায় সাদাই, মাঝে মাঝে কিছু কালো চুল উঁকি মারছে। দরজা খুলে ওনারা বেরিয়ে এসেই একগাল হাসি নিয়ে বললেন,
খোকন এলি? তোর বন্ধুদেরও নিয়ে এসেছিস দেখছি, ভালো করেছিস। আয় ভেতরে আয়। আরে এসো ইয়ং ম্যান, এসো এসো মা, ভেতরে এসো। অনেক দূর থেকে এসেছো, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছো। একটু রেস্ট নাও, তারপরে সব কথা হবে। হ্যাঁ, ওনারা সুকান্ত আর চন্দ্রানীকে ভেতরে নিয়ে যান। ওরা দুজনে প্রথমেই নিজেদের জন্য বরাদ্দ ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নেয়। বাইরের গরমে এতটা পথ এসে এনার্জি পুরোই শেষ ওদের, তাই ওরা আগে ফ্রেশ হয়ে নেয়। তারপর দুজনে নিজেদের ঘরে বসেই দুপুরের খাবার সেরে বিছানায় গা এলিয়ে দেয়। সাথে সাথে ঘুমের দেশে ডুবে যায় ওরা দুজন। বিকালে ঘুম থেকে উঠে ওরা দুজন যখন বসার ঘরে আসে, তখন সেখানে দেখে রাজেশ ওর মা বাবার সাথে কি বিষয়ে যেন কথা বলছে। ওরা দুজন সামনে গিয়ে দাঁড়াতেই রাজেশ যেন কথা গোপন করার মতো প্রসঙ্গ পাল্টে ফেলে। আরে এসে গেছিস তোরা, আয় আয় বস এখানে। হ্যাঁ, এখন বেশ ফিটফাট লাগছে। তা কি নিয়ে কথা বলছিলি তোরা? ও কিছু না, বাদ দে। আচ্ছা সুকান্ত, তুই তো মা বাবাকে চিনিস, দেখেছিস আগেও আমার কাছে, ওরা যখন মাঝে মাঝে আমার কাছে যায়। চন্দ্রানীর সাথে আলাপ নেই ওদের। মা, এটা চন্দ্রানী, সুকান্তর। আরে হ্যাঁ বাবা, বুঝেছি। বাচ্চা নাকি আমরা? সুকান্তর হবু বউ, তাই তো? বাহ, দেখি মা, একটু এদিকে এসো তো। কি মিষ্টি দেখতে, একদম রাধারানীর মতো। চন্দ্রানীর মুখটা নতুন বউয়ের মতো লজ্জায় লাল হয়ে যায়। সে উঠে রজনী দেবীর দিকে এগিয়ে যেতেই পিছন থেকে একটা শব্দ পেয়ে চমকে ওঠে। পিছনে ফিরে তাকিয়ে দেখে একজন সম্পূর্ণ নতুন ব্যক্তি তাদের দিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে। বয়স আন্দাজ 25 হবে। তার মুখটার সাথে রাজেশের মুখের অনেকটা মিল আছে। তার উপস্থিতি সবাই লক্ষ্য করেছে। এবার রাজেশই সুকান্তদের সাথে পরিচয় করিয়ে দেয় তার। ও তুই, আয় আয়। সুকান্ত, এটা আমার ভাই অনিমেষ, প্রায় 10 বছরের ছোট আমার থেকে। তোর ভাই আছে জানতাম না তো। ছেলেটি কিন্তু ওদের দিকে এলো না, কেমন যেন একটা ভয় ভয় মেশানো চোখে ওদের দুজনকে আর একবার দেখে নিয়ে গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠে গেল উপরে। হ্যাঁ, ভাই আসলে ঠিক সুস্থ না। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টের পর থেকে ও মানসিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ে, তাই ওকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হয় না তেমন। লোকজন বেশি থাকলে ওর আসলে একটু অসুবিধা হয়। প্রসঙ্গটা ক্রমে অন্যদিকে চলে যাচ্ছে দেখে চন্দ্রানী তাড়াতাড়ি সেটা পাল্টাতে বলে, আচ্ছা জ্যাঠামশাই, আসার সময় রাজেশদার কাছ থেকে এখানকার একটা আরবান লেজেন্ডের কথা শুনছিলাম। কি যেন নাম ছিল? ও হ্যাঁ, একচোখা। একটু ওর ব্যাপারে বলুন না, মানে ওই জিনিসটা আসলে কি? তার এরকম প্রশ্ন হঠাৎ করে শুনে রাজেশের বাবা মা দুজনেই একটু চমকে গেলেন। রাজেশ একবার ওর মা বাবার দিকে তাকালো। ওদের দেখে মনে হচ্ছে না যে ওরা উত্তেজিত হয়েছে। তারপর একটা বড় করে শ্বাস নিয়ে ভদ্রলোক বললেন, কি আর বলবো মা, আমাদের এই অঞ্চলের রক্ষাকর্তাও বলতে পারো তুমি ওনাকে। এই সমস্ত জায়গা তখন বন জঙ্গলে ভর্তি ছিল, মানুষজন বসবাস করত না। একটা বিশাল বড় অশ্বত্থ গাছের কোটরে বাস করতেন মা চামুন্ডা, যেখানে এখন তার মন্দির। মা বিরাজ করতেন শিলারূপে, আর তাকেই রক্ষা করত এই একচোখা। তার বহু বছর পরে যখন মানুষের বসবাস শুরু হলো, যখন মানুষ ঘর বাঁধতে শুরু করলো, তখনই তো শুরু হলো বিপদ। সেই একচোখার রোষের মুখে পড়ল তারা। প্রতিদিনই সে তার ওই ভয়ঙ্কর চেহারা নিয়ে মানুষের ওপর হামলা চালাতো, চোখের সামনে মেরে খেয়ে ফেলত। দিন দিন তার দাপটে সবাই ভয়ে সিঁটিয়ে যেতে লাগলো। এই জনবসতি ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করতে লাগলো। তখনই
একদিন একজন কাপালিক এখানে পা দেন। তিনি সেই সব মানুষদের থেকে তাদের সমস্যার কথা শুনে প্রথমে মা চামুণ্ডাকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করলেন, একটা অস্থায়ী মন্দির তৈরি করলেন ওই সাধারণ মানুষগুলোর সাহায্য নিয়ে। সেখানেই তিনি মাকে প্রতিষ্ঠা করলেন। এরপর এক অমাবস্যা রাত্রে মা চামুণ্ডার পুজো করে তাকে জাগ্রত করে এই বিপদের সমাধান জানতে চাইলেন। এতটা একবারে বলে অমরেশবাবু থামলেন। কারোর মুখে একটাও কথা নেই, কিন্তু চন্দ্রানী আর সুকান্তর মুখ দেখেই বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে উত্তেজনায় ফেটে যাচ্ছে তারা। সেটা বুঝতে পেরে আবার তিনি বলতে শুরু করলেন। মার নির্দেশ পেয়ে সেই কাপালিক সেই মতো কাজ শুরু করে দিলেন। রতনপুরের এখন যেটুকু অঞ্চলে মানুষজন থাকে সেটা সেই কাপালিকের নির্দিষ্ট করে দেওয়া গণ্ডির মধ্যে। তিনি একটা মন্ত্রপুত গণ্ডি কেটে সুরক্ষা কবচ বানিয়ে সবাইকে সেই গণ্ডির মধ্যেই বাস করতে বলেন। আর গণ্ডির বাইরেটা পড়ে থাকে এখন যেটা একচোখার বাসস্থান, জঙ্গলের মধ্যে ফাটলের ফলে আলাদা অংশ যেটা সৃষ্টি হয়েছে সেই দিকটা। তার মানে ওইভাবেই একচোখাকে আটকানো হয়েছিল, আর কোনোদিন তো তার মানে কোনো সমস্যার মুখে পড়তে হয়নি রতনপুরের কাউকে, তাই না? শুধু তাকে একটা জায়গায় আটকে দিয়েই হয়নি, আরও একটা কথা সেই কাপালিক বলে গেছিল। তিনি বলেছিলেন সারা বছর একচোখার ক্ষমতা কম থাকলেও প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুরুতে তার ক্ষমতা প্রতিদিন ক্রমশ বাড়তে থাকবে। তখন সেই গণ্ডিও তাকে আটকে রাখতে পারবে না। এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন থেকে মা চামুণ্ডার বিশেষ পুজোর ব্যবস্থা করতে হবে। 7 দিন ধরে এই পুজো চলবে। শেষের দিন পুজো শেষে মাকে যেই ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগ মধ্যরাত্রে গণ্ডির ওই প্রান্তের মুখে রেখে আসতে হবে। তাহলেই একচোখার আক্রোশ থেকে সকলে রক্ষা পাবে। সাথে সাথে সে মা চামুণ্ডার দাস হয়ে এই রতনপুরের মানুষদের অন্যান্য বিপদের থেকে রক্ষা করবে। তবে রক্ষাকর্তা হিসেবে নিযুক্ত হলেও আজও তাকে এখানকার মানুষ কিন্তু প্রচণ্ড ভয় পায়, আর সেই ভয় থেকেই আসে শ্রদ্ধা। বাবা, এ তো অনেক বড় স্টোরি। আচ্ছা জ্যাঠামশাই, আমরা যদি আপনাদের সাথে পুজোর শেষ দিন রাতে একচোখাকে ভোগ নিবেদন দেওয়ার সময় যাই, দূর থেকে কি আমরা তাকে দেখতে পাবো? পেতে পারো, তবে কি মা, না দেখাটাই ভালো হবে তোমাদের জন্য। আমরা এখানকার বাসিন্দারা তাকে খুব অস্পষ্টভাবে যেটুকু দেখি তাতেই আমাদের বুকের রক্ত জল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এসব কোনো দরকার নেই। তোমরা বাচ্চা ছেলে মেয়ে, এখনো অনেক জীবন পড়ে আছে। এসবের মধ্যে ঢুকলে কিছু হয়ে গেলে তখন কি হবে বলো তো? কিচ্ছু হবে না জেঠিমা, তুমি চিন্তা করো না। আচ্ছা সেসব কথা পরে হবে, রাত অনেক হলো গল্প করতে করতে। জেঠিমা, রাতে কি খাবার করেছো গো? উফ, দুপুরে তোমার রান্নাটা যা হয়েছিল না, আমি তো পুরো খেয়ে ফিদা হয়ে গেছিলাম। ওটা মনে পড়লেই না খিদেটা আরো জাগিয়ে বসছে। তাড়াতাড়ি চলো, খেতে দাও দেখি। কি যে বলিস না। চল তাড়াতাড়ি চল, তোদের খেতে দিই। খোকা, ভাইকে খাবারটা দিয়ে আয় তো আগে। ও কি তোমাদের সাথে একসাথে খায়ও না? না, আসলে ও বাড়ির বাইরে খুব একটা বেরোয় না, তো পছন্দও করে না।
তাই খাওয়া দাওয়া সবই ঘরেই করে। আমরাও খুব একটা জোর করি না, বুঝলি তো। এই নিয়ে কেউ আর কথা বলে না। ভাইকে খাবার দিয়ে এসে রাজেশ সবার সাথে খেতে বসে ডাইনিং টেবিলে। বাড়িটা ছোট দোতলা হলেও এত সুন্দর করে সাজানো চন্দ্রানীর খুব মনে ধরেছে। সে ঠিক করেছে ফিরে যাওয়ার আগে রাজেশের মায়ের কাছ থেকে ঘরদোর সাজানোর কিছু টিপস নিয়ে যাবে। খাওয়া শেষে সুকান্ত আর সে নিজেদের ঘরে চলে আসে। ওদের ঘরটা দোতলায়, সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকের প্রথম ঘরটাই ওদের। এছাড়া দোতলায় আর দুটো ঘর রয়েছে, তারই একটাতে হয়তো অনিমেষ মানে রাজেশের ভাই থাকে। কে জানে কেন ওকে দেখে থেকে কেমন যেন একটা মনের মধ্যে লাগছে চন্দ্রানীর। এরকম বয়সে একটা ছেলে মানসিকভাবে অসুস্থ, কথাও বলতে পারে না, ভেবেই খারাপ লাগছে তার। নিজেদের ঘরে এসে জানলাগুলো খুলে দেয় চন্দ্রানী। গুমোট ভাবটা কাটবে তাহলে। আজকে আর রাত করবে না বেশি, কালকে সকালে বেরোবে ওরা দুজন। সেই মতো রাজেশকে বলেও রেখেছে। বিছানায় গা এলিয়ে দেয় দুজনে। শুয়ে পড়ে গল্প করছিল নিজেদের মধ্যে। হঠাৎ একটা বিভৎস হাসি শুনে দুজনেই চমকে ওঠে ওরা। ধরফর করে উঠে বসে দুজনেই। ব্যাপারটা কি বলো তো? বাবা, কার হাসি ওটা? কিরকম একটা ভয়ানক না? তুমি কনফার্ম ওটা কেউ হাসছিল? আরে হ্যাঁ বাবা, হাসিটা আমি শুনেছি, একদম কনফার্ম। আরে সে তো আমিও শুনেছি, কিন্তু ওই রাত দুপুরে অমন পিলে চমকানো হাসি কে হাসবে? এই বাড়িতে না এখানে কিছু একটা অস্বাভাবিক আছে সুকান্ত। আমার এসে থেকে কেমন যেন একটা লাগছে। ঠিক আছে বাদ দাও, কাল সকালে উঠে দেখা যাবে। এই শুয়ে পড়ি এবার। সুকান্ত যে ওর কথাটায় বিশেষ গুরুত্ব দিল না সেটা বুঝতে পারলো চন্দ্রানী, কিন্তু তার মনের মধ্যে একটা খচখচানি থেকেই যাচ্ছে। তাও আর বিশেষ কিছু না চিন্তা করে শুয়ে পড়ল সে। কাল জায়গাটা ঘুরতে বেরোবে, তখন আশেপাশের লোকজনদের সাথে একটু কথা বলতে হবে। ওয়েদারটা ঠান্ডা থাকায় বেশ ভালোই ঘুম হয়েছে। সকালে ঘুম ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে চন্দ্রানী দেখে 9টা বাজে। এত বেলা অবধি ঘুমিয়ে পড়ল। পাশের জানলা দিয়ে রোদ এসে পড়ছে বিছানায়। ভালো রোদ উঠে গিয়েছে সকাল সকাল। সে বিছানা ছেড়ে উঠে প্রথমে ফ্রেশ হতে যায়। বাথরুম থেকে বেরিয়ে দেখে সুকান্ত উঠে পড়ে আর মোড়া ভাঙছে বসে বসে। কি ঘুম হয়েছে তো রাতে? একেবারে ফার্স্ট ক্লাস। অনেক বেজে গেছে তো, চলো আজ এদিক ওদিক একটু ঘুরে দেখবো। হ্যাঁ যাব তো, কিন্তু কালকে রাতের ঘটনাটা এখনো ঠিক মাথায় ঢুকছে না। আচ্ছা ওভাবে কে হাসলো বলো তো? আরে বাদ দাও তো, মনের ভুল আমাদের। কে হাসবে অত রাতে? তাও আচ্ছা ঠিক আছে, ও নিয়ে পরে ভাবা যাবে। এমন সময় ওদের দরজায় ঠক ঠক আওয়াজ শোনা যায়, সাথে রাজেশের গলা। কই রে, ঘুম ভাঙলো তোদের? হ্যাঁ উঠেছি, দাঁড়া যাচ্ছি। চন্দ্রানী এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। রাজেশ ভেতরে এসে জিজ্ঞাসা করে, তোদের আজকে কোনো বেরোনোর প্ল্যান আছে নাকি? হ্যাঁ আছে তো, এই ব্রেকফাস্টটা সেরেই বেরোবো। আশেপাশে একটু ঘুরে দেখবো আর কি। হ্যাঁ, সাথে একবার চামুন্ডা মায়ের মন্দিরটাও ঘুরে আসবো। বিকেলে পুজো শুরু হবে বলছিলে তো, বিকেলের পরই যাব তাহলে। সকালে তো একবার ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাই যাস। কিন্তু আমি আজকে তোদের সাথে যেতে পারছি না, বুঝলি? আমার আসলে একটা কাজ পড়ে গেছে। একবার একটু ব্যাংকে যেতে হবে আমাকে। তোরা ঘুরে আয়। লোকজনকে জিজ্ঞাসা করে নিস রাস্তাঘাটে কোনো প্রবলেম হলে। আমাদের রতনপুরের মানুষজন কিন্তু কলকাতার মানুষদের মতো হিংসুটে নয়। হো হো করে হাসতে হাসতে বেরিয়ে যায় রাজেশ। সত্যি ছেলেটা পারেও বটে। কলকাতা আর ওখানকার মানুষদেরও যে খুব একটা পছন্দ করে না সেটাও সুযোগ পেলেই জানান দিতে শুরু করে। এখন এগুলো সবই সুকান্তদের চেনা হয়ে গেছে। ওরা দুজনে রেডি হয়ে নিচে নেমে ব্রেকফাস্ট সেরে নেয় খুব তাড়াতাড়ি। রোদ অনেকটা উঠে গেছে, আর দেরি করা যাবে না। রাজেশের মায়ের হাতের গরম গরম লুচি আর আলুর তরকারি দিয়ে ভুড়িভোজ সেরে ওরা দুজন বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে ওরা প্রথমে বাজার এলাকায় যায়। সেখানে গিয়ে চন্দ্রানী নিজের কিছু জিনিস কিনতে শুরু করে দেয়। এটা ওর চিরকালের অভ্যেস। সেই সুযোগে সুকান্ত আশেপাশের দোকানগুলোতে গিয়ে
কি কি জায়গা দেখার মতো আছে সেগুলো খোঁজ করতে থাকে। দাদা, বলছিলাম কি যে আমরা না এখানে নতুন এসেছি, একটু ঘুরে দেখবো জায়গাটা। তো ওই রতনপুরে দেখার মতন কি কি আছে একটু বলতে পারবেন? বেশ, তো দেখুন না, এখান থেকে কোনো গাড়ি করে সোজা চলে যান রাজার থানে। একটা পুরনো রাজবাড়ি দেখতে পাবেন, বহু পুরনো। যদিও রাজা থাকতো না, ছিল জমিদার, কিন্তু ওনাদেরই সবাই রাজা বলতো। ওটা দেখে ওখান থেকে চলে যাবেন কাঁসাই নদীর ধারে। ওখানে একটা পাখিদের থাকার জায়গা করেছে, ওটা সুন্দর, দেখে আসতে পারেন। কিন্তু তাছাড়া মায়ের মন্দির তো আছেই, এখানে মা চামুন্ডা। তার কথা শেষ করার আগে সুকান্ত বলে, হ্যাঁ, মা চামুন্ডার মন্দির তো জানি জানি। আরে দাদা, ওই জন্যই তো কলকাতা থেকে এখানে এসেছি, পুজো দেখবো। আর 7 দিনের পুজোর শেষ দিন আপনাদের এখানে কাকে একটা ভোগ নিবেদন করার ব্যাপার আছে, তাকে সচক্ষে দেখব, এইটুকুই ইচ্ছে। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে, আমরা যাই। কথাগুলো শেষ করে ঝড়ের বেগে বেরিয়ে গেল সে। দোকানদার লোকটির শেষের কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেল। কলকাতা থেকে এসেছে মায়ের পুজো দেখতে, আর এক চোখাকে সচক্ষে দেখতে। ব্যাপারটা বিশেষ ভালো লাগলো না তার। তাহলে কি এবার এদের পালা? চন্দ্রানী নিজের জন্য জিনিস কিনে অপেক্ষা করছিল সুকান্তর। তাকে তার দিকে আসতে দেখে জিজ্ঞাসা করলো, কোথায় গেছিলে তুমি? খুঁজে পাচ্ছিলাম না। আরে ওই একটা দোকানদারকে জিজ্ঞাসা করতে গেছিলাম যে এখানে ঘুরে দেখার মতন কি কি জায়গা আছে। চলো দেখে আসিও সেগুলো। আবার তো একবার ওই মন্দিরে যাবে বললে। হ্যাঁ, যাবো তো, চলো। তাহলে আর দেরি করাটা ঠিক হবে না। দুজনে একটা টোটো গাড়ি ঠিক করে রাজার থানে যাবে বলে উঠে পড়ে। রাস্তায় যেতে যেতে দুজনেই চারিপাশের পরিবেশটা দেখতে থাকে। কি সুন্দর, চারিদিকে কত সবুজ গাছপালা, জায়গায় জায়গায় মাঠ, ধান ক্ষেত। কলকাতায় বসে এসব দেখার কথা কেউ ভাবতেও পারবে না, অথচ এই সুন্দর পরিবেশে একবার এলে আর ফিরে যাওয়ার ইচ্ছাও করে না। স্বাভাবিক, এত সুন্দর জায়গা ছেড়ে ওরকম কংক্রিটের শহরে থাকতে কে চায়? ওদেরও এখন ইচ্ছা করছে এখানে এসে থাকতে, প্রকৃতির মাঝে একটা ছোট্ট জায়গায়। সব জায়গায় ঘুরে যখন মন্দিরের সামনে এসে উপস্থিত হয় ওরা, তখন ঘড়িতে 12টা বেজে গেছে। ওরা দেখে তখন মন্দিরের সামনে ব্যস্ততা তুঙ্গে। সন্ধ্যাবেলার পুজো শুরু হবে, তার প্রস্তুতি নিচ্ছে সবাই। পুজোকে ঘিরে মন্দিরের চারপাশে ছোট মেলা মতো বসে। সে মেলায় দোকানদাররাও তাদের প্রস্তুতি সেরে রাখছে। ওরা দুজনে প্রথমে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করল। ঢুকতেই দেখতে পেল একজন পুরোহিত তাড়া দিচ্ছে আরো 2টো লোককে পুজোর জোগাড় যন্ত্র করতে। চন্দ্রানী পুরোহিতের দিকে এগিয়ে গেল। ঠাকুরমশাই, আমার নাম চন্দ্রানী। আমরা আসলে কলকাতা থেকে এসেছি মায়ের বিশেষ পুজো দেখতে। সুকান্তও এগিয়ে এসেছে ততক্ষণে। ওরা দুজনে পুরোহিতকে প্রণাম করলো পায়ে হাত দিয়ে। ওদের আশীর্বাদ করে পুরোহিত বললেন, বাহ বাহ, খুব ভালো, সুখী হও। তা তোমরা এই জায়গার খোঁজ পেলে কি করে, আর মায়ের বিশেষ পুজোর কথাই বা জানলে কি করে? আসলে আমার এক কলিগ রাজেশ আমাকে এই জায়গার কথা বলেছিল। ওর বাড়ি এখানেই, ওর বাবা মা এখানেই থাকে, ও কলকাতায় চাকরি করে। ও বলাতে আমরা ওর সাথে এখানে চলে এসেছি, পুজোও দেখবো আর ওই একচোখানাকে। একটা ছোট্ট করে কনুইয়ের গুঁতো দিয়ে ওকে চুপ করতে ইশারা করে চন্দ্রানী। কিন্তু পুরোহিত লোকটি সুকান্তর ওইটুকু কথা শুনেই আঁতকে ওঠেন। একচোখা? এই নামটা তোমরা জানলে কি করে? না না, তেমন কিছু না। আসলে ওই রাজেশদার কাছ থেকেই এই নামটা আমরা শুনেছিলাম। আপনাদের এখানে নাকি প্রতি বছর এই সময় অনুষ্ঠান হয়, আর কাকে নাকি মায়ের ভোগ দেওয়া হয় মাঝরাতে। আসলে এইটুকুই রাজেশদা আমাদের বলেছিল, আর তেমন কিছু শুনিনি। চন্দ্রানী যে এখন কাউকে ওদের এখানে আসার মেন কারণটা বলতে চাইছে না, সেটা বুঝতে পারল সুকান্ত। তাই ও নিজেকে এবার সামলে নিল। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আর কিছু না। কিন্তু আপনি ওই নামটা শুনে ওভাবে চমকে গেলেন কেন? না না না, কিছু না। আসলে একচোখা আমাদের রক্ষাকর্তা, কিন্তু বাইরের মানুষদের কাছে তার নাম অজানা। কেউ চেনে না তাকে, বিশ্বাসও করে না।
তোমরা বাইরের লোক, তাই তোমাদের মুখে এই নাম শুনে একটু চমকে গেছিলাম। ওহ, ঠিক আছে, এখন আসি ঠাকুর মশাই, সন্ধ্যাবেলায় পুজোর সময় আসবো, মায়ের পুজো দেখব। চলো চন্দ্রানী। ওরা আরও একবার প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে যায়। গর্ভগৃহের মধ্যে দাঁড়িয়ে তখনও তাদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন তিনি। রাজেশ ছেলেটাকে তিনি চেনেন, এর আগেও অনেকবার সেই বাৎসরিক পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সামলেছে। এবারও কি সেই জন্যই এদের এখানে নিয়ে এসেছে সে? না, একবার ছেলেটার সাথে কথা বলতে হবে আলাদা করে। যদি তাই হয় তাহলে কালকের মধ্যেই কাজ শুরু করে দিতে হবে। পরশু দিনই শেষ দিন পুজোর। ওই দিন রাতেই সেই ক্ষণ এসে উপস্থিত হবে। তার আগে তাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। সন্ধ্যা হয়ে গেছে প্রায় অনেকক্ষণ। সুকান্তরা রেডি হয়ে গেছে পুজো দেখতে যাওয়ার জন্য মন্দিরে, কিন্তু রাজেশের পাত্তা নেই এখন। ছেলেটা যে কি করে না, ওর জন্য ওয়েট করতে করতেই এখন দেরি হয়ে গেল। খোকা কি যে করে না, এত দেরি করে ফেললো। দেখ তো, ওদেরও যেতে দেরি হয়ে যাচ্ছে। তোরা একটা কাজ কর না, আর একবার ফোন করে বল তো তাড়াতাড়ি আসতে। হ্যাঁ, করছি। সুকান্ত রাজেশকে ফোন করে। এর আগেও দুবার করেছিল, কিন্তু ধরেনি। এবারও ধরবে নাই ভেবেছিল। তবে 3 বার রিং হওয়ার পর রাজেশের গলা শুনতে পায়। আরে সরি ভাই, ব্যাংকে এসে বড্ড ফেসে গেছি। তোদের তো মন্দিরে পুজো দেখতে যাওয়ার কথা না আজ? ইস, আমার জন্য লেট হয়ে গেল রে তোদের। আরে সেসব ঠিক আছে, তুই বল যে তুই আসবি কতক্ষণে, না হলে বল আমরা কি বেরিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। তুই আর চন্দ্রানী মন্দিরের সামনে চলে আয়, আমি কাজ সেরে একবারে চলে যাব। আচ্ছা, কিন্তু জেঠু জেঠিমারা ওরাও তো যাবে বললো আমাদের সাথে। না না, ওরা শেষ দিন পুজোর সময় যাবে। বারবার ওদের নিয়ে যাওয়া আসা করি না, বয়স হচ্ছে বুঝিস তো। তোরা চলে যা, আমি ঠিক সময় চলে যাচ্ছি। বেশ, তাই হবে, তুই আয়। ফোনটা রেখে রাজেশের কথাগুলো সুকান্ত জানায় সবাইকে। রাজেশের বাবা বলেন, ঠিকই বলেছি, তোমরা বেরিয়ে পড়ো, নাহলে আবার তো রাতে ফিরতে হবে, দেরি হয়ে যাবে তখন। চন্দ্রানী কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সুকান্ত তার আগেই ঠিক আছে বলে চন্দ্রানীকে নিয়ে বাড়ি থেকে বের হয়। সুকান্ত হঠাৎ করে তাকে টেনে নিয়ে বাড়ি থেকে বের হওয়ায় একটু অবাক হয় সে। ফোনটা শেষ করতে এরকম তাড়াহুড়ো করে তাকে নিয়ে বেরোনোর কারণ কি? কিছুটা দূর যেতেই চন্দ্রানী প্রশ্ন করে, আচ্ছা কি হলো, এত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লে কেন? ওদের সাথে ঠিকঠাকভাবে কথাটাও বলতে দিলে না শেষে। কি হয়েছেটা কি তোমার? সুকান্ত রাস্তার একটা সাইডে এসে দাঁড়ায় চন্দ্রানীকে নিয়ে। এরকম আচরণ কেন করছে সুকান্ত বুঝতে পারে না চন্দ্রানী। আচ্ছা, আমরা যখন সকালে মন্দির গেলাম, রাজেশকে একটা কাজে ফোন করেছিলাম, মনে আছে? ও তখন কি বলেছিল? যে ও একটা লোকের বাড়ি যাচ্ছে, তার কাছে কিছু টাকা পায়, সেটা পেয়ে ব্যাংকে রেখে তারপর ফিরবে, তাই তো? হ্যাঁ বলেছিলে তো। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ব্যাংক থেকে ও একবার দিকে আসবে কিনা। তখনও বলেছিল যে সেটা সম্ভব না, কারণ রতনপুরের একমাত্র ব্যাংকের ব্রাঞ্চ আর চামুন্ডা মায়ের মন্দির দুটো সম্পূর্ণ আলাদা দুই দিকে। কি বলতে চাইছো এক্স্যাক্টলি বলো তো? সুকান্ত এবার গলাটাকে আরো নিচে নামিয়ে বলে, এখন যখন ওর সাথে কথা বললাম তখন পাশ থেকে আমি কাঁসর ঘন্টার আওয়াজ পাচ্ছিলাম। পরিষ্কার বুঝতে পারছিলাম যে কোথাও পুজো হচ্ছে আশেপাশে। তাহলে ও মিথ্যে কথা কেন বলল যে ও ব্যাংকে আছে? সুকান্তর কথা শুনে চন্দ্রানীও চিন্তায় পড়ে গেল। এই একটা সামান্য বিষয় নিয়ে মিথ্যা কথা বলার কি উদ্দেশ্য থাকতে পারে রাজেশ তার? হঠাৎ করেই ওর যেন একটা কিছু মনে পড়ল। উত্তেজিত সুরে ও বলল, আরেকটা ব্যাপার লক্ষ্য করেছো? যতজনকেই আমরা আমাদের এখানে আসার ব্যাপারটা বলেছি, তা আমরা ভুল করেই হোক বা ইচ্ছাকৃতভাবে, সবাই কিন্তু কেমন একটা অদ্ভুত এক্সপ্রেশন দিচ্ছিল। মানে আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি না, বাট সবাই যেন কিছু একটা লুকোতে চাইছে, তাই না?
এ দেখো, আজ সকালে মন্দিরের ঠাকুর মশাই থেকে শুরু করে টোটোওয়ালা সবাই। তুমি কি এটা খেয়াল করেছো? হ্যাঁ ঠিক, এটা আমিও তোমাকে বলবো মনে করেছিলাম, কিন্তু সবাই এরকম কেন বিহেভ করছে বুঝতে পারছি না। লুকোনোর কি থাকতে পারে? আমার মনে হয় ওই এক চোখানা কি একটা প্রাণী আছে, ওকে ঘিরেই যত রহস্য। না হলে তুমি দেখো না, সবাই বলছে সে নাকি এখানকার রক্ষাকর্তা, রতনপুরকে সমস্ত বিপদের হাত থেকে সে বাঁচায়। আচ্ছা, এটা কখনো পসিবল? বিপদ মানে তো বন্যা, খরা, ঝড়, বৃষ্টি সবই। যেসব মানে সেই সব থেকে একটা প্রাণী সে একা সবাইকে বাঁচাতে পারে? টোটালি অ্যাবসার্ড। সুকান্ত আরো কিছু বলতে যাচ্ছিল, আচমকা তাদের সামনে কোথা থেকে একটা লোক যেন আকাশ থেকে পড়ে। হঠাৎ করে এইভাবে সামনে একজন লোক চলে আসায় ওরা দুজনেই চমকে যায়। চন্দ্রানী তো শক্ত করে জড়িয়ে ধরে সুকান্তকে। তারপর দেখা যায় লোকটা আর কেউ নয়, রাজেশের ভাই অনিমেষ। তার চেহারা তার দাদার মতো একেবারেই নয়। রাজেশের চেহারা ছোটখাটোর মধ্যে হলেও অনিমেষ তার দাদার থেকেও প্রায় 1.5 হাত লম্বা। ওর বিশাল চেহারাটার জন্য ওকে যে কেউ দৈত্য মনে করতে পারে। কিন্তু ও বাড়ির বাইরে বেরোলো কি করে, তাও আবার এই সময়? কি তুমি মানে তুই তো রাজেশের ভাই, এখানে এখন কি করে? বাড়ি থেকে বেরোলি কি করে? জেঠু জেঠিমা দেখতে পাইনি? তার প্রশ্নের কোনো উত্তর দিল না সে, শুধু ফিস ফিস স্বরে ওদের দিকে তাকিয়ে বলল, চলে যাও, চলে যাও এখান থেকে, মরবে না হলে মরবে, বাঁচতে চাইলে পালাও। বলতে কি চাইছে এই ছেলে? চলে যেতে বলছে তাদের রতনপুর থেকে, কিন্তু কেন? কি বলছো তুমি? চলে যাব কেন? আর মরতে না চাইলে মানে? মরার কথা আসছে কোথা থেকে এখানে? এবারও চন্দ্রানীর প্রশ্নের উত্তর দেয় না সে। পিছনে ঘুরে চলে যেতে থাকে। যাওয়ার সময় বিড়বিড় করে বলতে থাকে, এখানে থাকলেই মরবে, এখানে থাকলেই মরবে, চলে যাও, চলে যাও, চলে যাও। কিছুক্ষণের এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে ওরা দুজন। ওরা তো জানে ছেলেটা মানসিকভাবে অসুস্থ, বাড়ি থেকে বেরোয় না। তাহলে আজ রাস্তায় বেরিয়ে ওদের কাছে এসে ওদেরকে রতনপুর ছেড়ে চলে যেতে বলছে কেন? বলছে এখানে থাকলে ওদের মৃত্যু হবে, কিন্তু কেন? না, দেরি হয়ে যাচ্ছে অনেক এসবের চক্করে। ওরা সেই জন্য আর না দাঁড়িয়ে হাঁটতে শুরু করে মন্দিরের পথে। সকালে অন্যদিকে গিয়েছিল বলে একবার গাড়ি করে মন্দিরে চলে গিয়েছিল, কিন্তু এখন হেঁটেই চলে যাবে। এখান থেকে 15 মিনিটের রাস্তায় গাড়ি করে যাওয়ার প্রয়োজন পড়ে না। কিছু দূরে এগোতে একটা সরু গলি ডান দিকে চলে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়েই যেতে হবে। চন্দ্রানীর কেমন যেন গাটা শিরশির করে উঠলো একটু গলিটা দেখে। মনের মধ্যে কেমন যেন একটা হলো, কিন্তু সেটাকে পাত্তা দিল না সে। ওরা দুজনে গলি দিয়ে হাঁটতে লাগলো। কিছুটা যাওয়ার পর চন্দ্রানীর পায়ে কি যেন একটা ফুটলো তার জুতোর ভেতরে। সেটাকে দেখার জন্য সে যেই মাথাটা নিচু করেছে, সাথে সাথে সে শুনতে পেল অস্ফুট আর্তনাদ সুকান্তর গলা থেকে। চকিতে মাথাটা তুলেই সে দেখল সুকান্ত তার এক হাত দিয়ে ঘাড়ের কাছটা ধরে মাটিতে বসে পড়ল। কি হলো তোমার? কি হলো? চিৎকার করে উঠলে কেন? সুকান্ত মাটিতে বসে পড়ে ঘাড়ের থেকে হাতটা সরাতেই চন্দ্রানীর চোখে পড়ল তার ঘাড়ে রক্তের ফোঁটা। রক্ত? রক্ত কোথা থেকে এলো? দেখি দেখি দেখি। সে প্রায় ঝাঁপিয়ে পড়ে ব্যাপারটা দেখে। সুকান্ত কিছুই বলছিল না। একটা চিনচিন করে ব্যথা তার সমস্ত শরীরটাকে আচ্ছন্ন করে তুলছিল ক্রমশ। চন্দ্রানী দেখল তার ঘাড়ে একটা পিন বা ওই রকমই সরু কোনো জিনিস ফোটার দাগ, তবে সেটা তুলনামূলকভাবে একটু গভীর। ওই জন্যই এত তাড়াতাড়ি রক্ত বেরিয়ে গেছে। রক্তের 2-1 ফোঁটা মাটিতেও পড়েছে। কিন্তু এখানে এই জনমানবহীন রাস্তায় মাঝ আকাশ থেকে পিন এসে ফুটল কিভাবে?
অদ্ভুত রে কাণ্ড তো। উফ, কি জ্বালাতন! একটার পর একটা বাধা। এইটুকু রাস্তা যাব, তার মধ্যে যত সব উটকো ঝামেলা। ধুর। এই এই তুমি ঠিক আছো তো? খুব ব্যথা করছে তাই না? দাঁড়াও দাঁড়াও, ওয়েট। সুকান্ত এই সময় লক্ষ্য করে তার যেন হঠাৎ করেই কেমন যেন একটা ঠান্ডা লাগতে শুরু করেছে। জ্যৈষ্ঠ মাসে যেন তার পৌষ মাসের ঠান্ডা লাগছে। হাড়ের মধ্যে কে যেন বরফ ঘষে দিচ্ছে তার। চন্দ্রানী, এই তোমার ঠান্ডা লাগছে? ঠান্ডা? কই না তো, এখন এই গরমকালে ঠান্ডা লাগবে কি করে? কিন্তু তাহলে আমার এত ঠান্ডা লাগছে কেন? উফ, কি ঠান্ডা! হাত পা বরফের মতন জমে যাচ্ছে মনে হচ্ছে। সে কি, এই তোমার শরীর খারাপ হলো নাকি? কই, সকাল থেকেও তো কিছু ছিল না, ভালোই তো ছিলে তুমি। আরে হঠাৎ করে এরকম হচ্ছে না। বাড়ি ফিরে যাই, বুঝলে? এই অবস্থায় আমি মন্দিরে গিয়ে পুজো দেখতে পারবো না। আজকের দিনটা রেস্ট নিই, কাল শেষ দিন, কাল একেবারে যাব। কি যে করো না। ঠিক আছে, চলো ফিরে যাই। রাজেশদাকেও একবার ফোন করে দাও, না হলে আমাদের জন্য আবার ওয়েট করবে হয়তো ওখানে। রাজেশকে ফোন করে সবটা বলে ওরা দুজন আবার ফেরার পথ ধরল। রাস্তায় মাঝে মাঝে সুকান্তর ভারসাম্য হারিয়ে যাচ্ছিল, কথাও বলছিল না আর তেমন। হয়তো সত্যিই শরীরটা খুবই খারাপ হয়ে গেছে তার, কিন্তু এভাবে হঠাৎ করে এতটা ঠান্ডা লাগা, কথা বলা বন্ধ হয়ে যাওয়া, এগুলো কি হতে পারে? নাকি তার ঘাড়ে কিছু একটা ফোটার পর থেকে এগুলো হচ্ছে? এই রতনপুরে এসে থেকে কি যে সব হচ্ছে, লোকজনের যে এত কিসে ভয়, কি লুকোচ্ছে তাদের থেকে, কোনো কিছুই বুঝতে পারছে না চন্দ্রানী। কোনোভাবে তাকে নিয়ে রাজেশদের বাড়িতে ফেরে চন্দ্রানী। তাদের ফিরে আসতে দেখে ব্যস্ত হয়ে পড়ে রাজেশের বাবা মা। এ কি, তোমরা ফিরে এলে যে? আর সুকান্তর কি হয়েছে? সত্যিই তো, ছেলেটা তো সুস্থ সবলভাবে বাড়ি থেকে বেরোলো, হঠাৎ কি হলো? কি জানি জেঠিমা, কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে বলছে ঠান্ডা লাগছে, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই আর অতদূর না গিয়ে ফিরে এলাম। কি থেকে যে কি হয়ে যায়, রাজেশদাকেও জানিয়ে দিলাম, না হলে আবার আমাদের জন্য ওয়েট করে থাকবে। রজনী দেবী আর অমরেশ বাবু দুজনে দুজনের দিকে তাকালেন। চোখের ইশারায় কি যেন বলা বলি করলেন নিজেদের মধ্যে। তারপর বললেন, না না, ঠিক করেছো, ঠিক করেছো। যাও, ওকে ঘরে নিয়ে যাও, ও একটু রেস্ট নিক। শরীর ঠিক না হলে তো কাল শেষ দিনেও যেতে পারবে না মন্দিরে। হ্যাঁ জেঠু, তাই নিয়ে যাচ্ছি। এই বলে চন্দ্রানী ধরে ধরে সিঁড়ি দিয়ে সুকান্তকে নিয়ে ওদের ঘরে যায়। সিঁড়ি দিয়ে ওঠার সময় একবার ভাবলো যে অনিমেষ বাড়িতে আছে কি না একবার কি ওদের জিজ্ঞাসা করবে। তারপর মনে করে যে এখন দরকার নেই, কাল সকালে জিজ্ঞাসা করা যাক। সুকান্তকে ঘরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। প্রায় অচৈতন্য হয়ে পড়েছে সে। কি যে হয়ে গেল হঠাৎ করে, এভাবে শরীর খারাপ তো ওর এর আগে কখনো করেনি। দেখা যাক রাতটুকু, না হলে কালকে এখানকারই কোনো ডাক্তারকে একবার দেখিয়ে নিতে হবে। মাথার মধ্যে হাজারটা প্রশ্ন নিয়ে চন্দ্রানী বাথরুমে ঢুকে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে বাইরে বেরোতেই সে দেখে ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। কি হলো? সে তো লাইট জ্বালিয়েই বাথরুমে গিয়েছিল। তবে কি সুকান্ত চোখে আলো লাগছে বলে বন্ধ করে দিল? এসব ভাবছিল সে, হঠাৎ কে যেন তাকে পিছন থেকে জাপটে ধরল। কে কে? সুকান্ত, তুমি? সুকান্তর গলার স্বরেও পরিবর্তন বুঝতে পারল চন্দ্রানী। ঘ্যাস ঘ্যাসে হয়ে গেছে গলা। চন্দ্রানীকে নিয়ে সে বিছানায় ফেলে দেয়। অন্ধকারের মধ্যেও চন্দ্রানী বুঝতে পারে যে সে নিজের জামা কাপড় খুলে ফেলছে সব। কি করছো? তোমার তো শরীর খারাপ, আজ এসব একদম না। যাও, তুমি এখন রেস্ট নাও। তোকে চাই, আমার তোকে চাই। এই গলা শুনে ভয়ে কাঠ হয়ে গেল চন্দ্রানী। সুকান্তর কি হয়েছে? ও এরকম কেন করছে? কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো? কিন্তু তার কথা কানে শোনে না সুকান্ত। দ্রুত তার সমস্ত কাপড় শরীর থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয়।
তারপর তার উপর উঠে বসে। সুকান্তর হাতের আঙুল চন্দ্রানীর সমস্ত শরীরে খেলে বেড়াচ্ছে, কিন্তু আজ এটা একটুও ভালো লাগছে না তার। কেমন যেন গা ঘিন ঘিন করে উঠছে, কিন্তু সুকান্তর পুরুষালী চেহারার জোরের কাছে সে পেরে উঠছে না। কিছুক্ষণ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়ে সেই চেষ্টাও ছেড়ে দেয় সে। এরপরই শুরু হয় পাশবিক অত্যাচার। এর আগে কোনোদিনই সুকান্ত রাফ সেক্স করত না। চন্দ্রানীর কমফোর্টের দিকে তার সব সময় খেয়াল থাকত, কিন্তু আজ যেন তার উপরে কোনো জন্তু ভর করেছে। তীব্র উন্মাদনায় ছিঁড়ে খাচ্ছে সে চন্দ্রানীকে। যন্ত্রণায় চোখ দিয়ে জল বেরিয়ে এলো চন্দ্রানীর, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না তার। এ কি হয়ে গেল তার সাথে? কেন হলো? তার ভালোবাসার মানুষটা যে তাকে কোনোদিন এক ফোঁটাও কষ্ট দেয়নি, আজ তাকে এভাবে শারীরিক মানসিক যন্ত্রণার সামনে এনে দাঁড় করালো কেন? কি হয়েছে তার? কোনো উত্তর খুঁজে পায় না সে। একটা সময় পর ক্লান্ত হয়ে সুকান্ত তার পাশেই শুয়ে পড়ল, আর সাথে সাথে ঘুমিয়ে পড়ল। তার নাক ডাকার আওয়াজ শুনতে পেয়ে ধীরে ধীরে উঠে বসল চন্দ্রানী। নিচে পড়ে থাকা জামা কাপড়গুলোকে নিয়ে বাথরুমে ঢুকে আবার ফ্রেশ হয়। নিজের শরীরটাকে বড্ড নোংরা লাগছে তার। বাথরুম থেকে বেরিয়ে ঘরে থাকতে আর ইচ্ছা করে না। দরজা খুলে আলতো পায়ে বেরিয়ে আসে সে বাইরে। রাত এখনো তেমন হয়নি। রাজেশ হয়তো এখনো বাড়ি ফেরেনি। সিঁড়ির নিচে আলো জ্বলতে দেখা যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে ডান দিকে তাকাতেই চন্দ্রানী দেখে একটা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে অনিমেষ, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। ছেলেটা কি তাকে সবসময় লক্ষ্য করছে? ওর উদ্দেশ্যটা কি? আর তখন ওই কথাগুলো বলার মানেই বা কি? অনেক প্রশ্ন মাথায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। শান্ত পায়ে সে অনিমেষের দিকে এগিয়ে এলো। কিছুটা এগিয়ে যখন ওদের মধ্যে 5 হাত মতো দূরত্ব হবে, তখনই অনিমেষ তাকে লক্ষ্য করে বলে ওঠে, তোমার মনে অনেক প্রশ্ন আমি জানি, কিন্তু এর কোনো উত্তরই এখন তোমাকে দেওয়ার সময় আসেনি। এখন সবটা আমি বললেও তুমি বিশ্বাস করবে না, তাই সময় এলে সবটা জানাবো। তখন যা যা বলবো সেইভাবে চলতে হবে, না হলে কিন্তু সব শেষ। আচ্ছা, কি শেষ হবে? আর তখন তুমি কি বলছিলে? আমাদের চলে যেতে হবে, না হলে আমরা দুজনেই মরবো। কিন্তু কেন? আমরা কেন সব কিছুর সঙ্গে জড়িয়ে পড়ছি? আমি সুকান্তকে নিয়ে কালই কলকাতায় ফিরে যাব, কিচ্ছু দেখার দরকার নেই আমার। এতক্ষণে অনিমেষকে হাসতে দেখল চন্দ্রানী। গতকাল থেকে একবারের জন্য যে কবার দেখা হয়েছে তাকে হাসতে বা মুখের কোনো ভাব পরিবর্তন হতেও দেখেনি, কিন্তু এখন সেই ছেলের মুখে মৃদু হাসি দেখে অবাক হলো সে। লাভ নেই, ওকে নিয়ে এখন রতনপুরের বাইরে বেরোতে পারবে না। ওর সময় শেষ হয়ে এসেছে, সাথে তোমারও। বাঁচার একটাই রাস্তা আছে, কিন্তু সেসব জানার সময় এখন না। সঠিক সময় এলে আমি বলবো। নিজের কথাটুকু শেষ করে যে ঘরের বাইরে সে দাঁড়িয়েছিল তার ভেতরে ঢুকে দড়াম করে দরজাটা বন্ধ করে দেয়। শুধু চন্দ্রানী স্থাণুর মতো দাঁড়িয়ে থাকে একা, সম্পূর্ণ একা। আজকেই রতনপুরের বার্ষিক অনুষ্ঠান এবং চামুণ্ডা মায়ের পুজোর শেষ দিন। আজকে রাতেই ঘটে সেই অতিলৌকিক ঘটনা প্রতি বছর, কিন্তু তার মধ্যে যে অনেক রহস্য, অনেক কিছু লুকোনো রয়েছে, সেই সব কিছুর উত্তর পেতে হবে চন্দ্রানীকে। না হলে সুকান্তর অসুস্থতার কারণ আর তাকে সুস্থ করে তোলার উপায় কোনোটাই জানতে পারবে না সে। গতকাল রাতের ঘটনাগুলো এখনো যেন বিভীষিকার মতো লাগছে তার। সকালে ঘুম ভাঙতেই সে দেখে সুকান্ত এখনো বিছানায় মরার মতো পড়ে ঘুমোচ্ছে। থাক, শুয়ে থাকুক,
ঘুম ভাঙলেই আবার নতুন কি কাণ্ড শুরু হয়ে যাবে কে জানে। ঘর থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে নিচে নামল। নিচে নেমে বড় ঘরটায় এসে দেখে রাজেশ ওর বাবা মায়ের সঙ্গে বসে কি নিয়ে যেন কথা বলছে। ওকে দেখে ওরা তিনজন চুপ করে গেল। সুকান্ত এখন কেমন আছে? ঘুমাচ্ছে এখনো। ব্যাপারটা ঠিক কি হয়েছিল বলো তো? হঠাৎ করে কি হলো? রাজেশ প্রশ্নটা করলেও ওর গলায় যেন কোনো অনুভূতি খুঁজে পেল না চন্দ্রানী, যেন সে এই প্রশ্নের উত্তর জানে, তাও তার কাছ থেকে শুনতে চাইছে। চন্দ্রানী কালকের ঘটনাগুলো যতটা সম্ভব রাখঢাক করে বলল। ঘরে ফিরে রাতে সুকান্ত কি ঘটিয়েছে বা অনিমেষের কথাগুলো কোনোটাই জানায়নি তাদের। সবকিছু শুনে রাজেশ বলল, দেখো, তুমি মানবে কিনা জানি না, তবে কিছু নিশ্চয়ই ভর করেছে ওর ওপর। যদিও সত্যিই শরীর খারাপ থেকে হতে পারে, সেটা বোঝা যাচ্ছে না যতক্ষণ না সকালে ওর ঘুম ভাঙছে। দেখো কি হয়, না হলে মন্দিরের পুরোহিত মশাইকে একবার ডেকে পাঠাতে হবে। উনি ঝাড়ফুঁক ও সব করে দিলে আশা করি ঠিক হয়ে যাবে। দেখো রাজেশদা, এসব ঝাড়ফুঁকে কি কাজ হবে জানি না, তবে ওকে আজকে সকালের মধ্যে আমি সুস্থ করে তুলবই। ওর ইচ্ছেতেই কিন্তু এখানে আসা। আজকের পুজোটা ওকে সুস্থ করে তুলে দেখাবই আমি। এই বলে চন্দ্রানী ঘর ছেড়ে বেরিয়ে যায়। বেরোনোর আগে ওর শুধু কানে আসে ফিস ফিস স্বরে বলা কিছু কথা। তাহলে কি দুজনেই? হ্যাঁ, দুজনেই। কিন্তু মেয়েটা তো এখনো ঠিক আছে। আমার ঠাকুর মশাইয়ের সাথে কথা হয়ে গেছে, দুজনেরই ব্যবস্থা হয়ে যাবে। এক চোখা এখন প্রসন্ন হলেই আমাদের মঙ্গল। কথাগুলোর মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারল না চন্দ্রানী। তবে কথাগুলো যে তাদের নিয়ে, অর্থাৎ তাকে আর সুকান্তকে নিয়েই হচ্ছে, এই ব্যাপারে সে 100% শিওর। কিন্তু তাদের নিয়ে এভাবে গোপনে কি আলোচনা করছে ওরা, আর কেনই বা করছে? তাহলে কি এই সব কিছুর পিছনে এদেরই হাত রয়েছে? সারা দিনটা চন্দ্রানী বাড়ি থেকে বেরোলো না। সুকান্তও সারাদিন ঘুমিয়েই কাটালো। ওকে ছেড়ে একা বেরোতে ইচ্ছা করছিল না তার। এটুকু খুব ভালো বুঝতে পারছিল যে আজ সন্ধ্যাবেলায় অনেক বড় কোনো বিপর্যয় অপেক্ষা করে রয়েছে ওদের জন্য। মাঝে আরো 1-2বার অনিমেষের সাথে চোখাচোখি হয়েছে তার, কিন্তু কেউই কোনো কথা বলেনি। কি জানে আদৌ ছেলেটা কতটা ঠিক বলছে। সন্ধ্যা হওয়ার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সুকান্ত হঠাৎ করে ডাকাডাকি করতে লাগলো তাকে। চন্দ্রানী তাড়াতাড়ি করে ঘরে আসতেই দেখতে পেল সুকান্ত ঘুম থেকে উঠে বসে আছে। কোথায় গিয়েছিলে? আর এখন কটা বাজে? তোমার ঘুম ভেঙেছে? এখন কেমন লাগছে শরীর? আর ঠান্ডা লাগছে? মাথার ভেতরে যে যন্ত্রণা হচ্ছিল বলছিলে, কমেছে সেটা? আজ সারাদিন ঘুমিয়ে কাটালে, তুমি কি সেটা বুঝতে পারছো? সারাদিন ঘুমিয়ে কাটালাম মানে? কি হয়েছিল আমার? চন্দ্রানী বুঝতে পারে সুকান্তর কিছুই মনে নেই, তাই ও সংক্ষেপে পুরো ঘটনা বলে তাকে। অবশ্যই কাল রাতে তার আর সুকান্তর সেই ভয়ঙ্কর যৌনক্রিয়ার কথা বাদ রেখে, না হলেও খুব কষ্ট পাবে। সব ঘটনা শুনে সুকান্ত কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর বলল, জানি না কি হয়েছিল আমার সাথে, তবে এখন কিন্তু শরীর অতটা খারাপ লাগছে না। আচ্ছা, আজ সারাদিনই কি আমি ঘুমিয়েছিলাম? এদিকে আজই তো পুজোর শেষ দিন, তাই না? এখন কটা বাজে? 6:30 বেজে গেছে। এই চলো চলো, যাবো তো। কাল ওরকম হলো বলে যাওয়া হয়নি, আজ যেতেই হবে। চলো চলো। যাবো, যেতে তো হবেই। অনেক রহস্যের সমাধান করতে হবে আজকে, হয় এসপার না হয় ওসপার। রহস্যের সমাধান? কোন রহস্য? আর তুমি কি করে সেসব খুঁজে বের করলে? সব জানতে পারবে, এখন রেডি হয়ে নাও। চন্দ্রানী সুকান্তকে তৈরি হতে বলে একবার নিচে নামে। নিচে এসে ফোন করে রাজেশকে। ও বাইরে আছে, তাই ফোন করে তাকে জানায় আজকে তারা মায়ের মন্দিরে যাবে। রাজেশকে আরও বলে যে সুকান্ত সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে আর কোনো সমস্যা নেই। রাজেশ যেন একটু থমকে যায় সুকান্তর সুস্থতার খবর পেয়ে, কিন্তু তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে চন্দ্রানীকে মন্দিরে চলে আসতে বলে। ও কাজ সেরে বাড়িতে একবার এসে ওর মা বাবা আর
ভাইকে নিয়ে তারপর মন্দিরে যাবে। এর সাথে সাথে সে রাজেশের বাবা মাকেও জানায় যে সুকান্ত সুস্থ হয়ে উঠেছে, ওরা এখন বেরোবে। চন্দ্রানী সবাইকে সুকান্তর কথা জানাচ্ছে, কারণ ও দেখতে চাইছে এই খবর পেয়ে কাদের মুখের অভিব্যক্তি কতটা চেঞ্জ হয়। সবাইকে এই কথা জানিয়ে ও সিঁড়ি দিয়ে আবার ওপরে ওঠে। ওপরে উঠেই সে দেখতে পায় অনিমেষ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। যেটা বলছি মন দিয়ে শোনো, মন্দির প্রাঙ্গণে তুমি ঢুকতে পারলেও ও পারবে না, কিছুতেই পারবে না। তখনই ওই ভয়ানক রূপটা দেখতে পারবে। আমি তখন আসব, ওকে আগে অজ্ঞান করতে হবে, দিয়ে একটা জায়গায় তোমাদের নিয়ে যাব। আজকে শুধু তোমাদের নয়, এই পুরো রতনপুরকে অভিশাপ মুক্ত করার সময় এসে গেছে। সব করব, কিন্তু সুকান্ত সুস্থ হয়ে উঠবে তো। আমি আর কিচ্ছু চাই না, ও যেন আবার আগের মতো হয়ে যায়। আর কখনো আমি এখানে আসবো না, কখনো না। আমরা শুধু চেষ্টা করতে পারি, বাকিটা সম্পূর্ণ ঈশ্বরের কৃপা। অনিমেষ কথা শেষ করেই তার ঘরে ঢুকে যায়। চন্দ্রানীও ঘরে ঢুকে দেখে সুকান্ত রেডি। তুমি এখনো রেডি হওনি? এই তো এক্ষুনি হয়ে যাবে আমার, 5টা মিনিট দাঁড়াও। এই বলে জামা কাপড় নিয়ে এসে বাথরুমে ঢুকে পড়ে। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে আসে। দুজনে ঘর বন্ধ করে বেরোচ্ছিল যখন মনের মধ্যে একটা কু ডাক ডেকে উঠছিল চন্দ্রানীর। কেন এমন হচ্ছে সে জানে না, সামনে কি বিপদ আসতে চলেছে তাও সে জানে না। শুধু ঠাকুরের উপর ভরসা নিয়েই আজ বেরোচ্ছে সে। কি কুক্ষণে যে অ্যাডভেঞ্চারের লোভে এখানে এসেছিল কে জানে। বাড়ি থেকে বেরোলো যখন, তখন 7টা বাজে। আজকে যেন রাস্তাঘাট আরো ফাঁকা। ওরা দুজনে হাঁটছে গতকালের রাস্তা দিয়ে। সুকান্ত যেন কেমন একটা ঘোরের মধ্যে হাঁটছে, কোনো দিকে ওর হুঁশ নেই। হিপনোটাইজ হলে যেমন আচরণ করে মানুষ, সেরকম আচরণ করছে সুকান্ত। চন্দ্রানী সবকিছুই লক্ষ্য করছে, কিন্তু কিছুই বলতে বা করতে পারছে না। দেখা যাক কি হয়। মন্দিরের কাছাকাছি যখন ওরা চলে এসেছে, দূর থেকে পুজোর ঘন্টা ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। তখনই কেমন যেন করে উঠতে লাগলো সুকান্ত। এই আওয়াজগুলো কানে যেতেই পিছিয়ে যেতে লাগলো সুকান্ত। তারপর হঠাৎ করে একটা গগনভেদী আর্তনাদ করে কান দুটো চেপে ধরে বসে পড়ল। কি হলো, কি হলো তোমার? এভাবে চিৎকার করে বসে পড়লে কেন? কি হলো? সুকান্ত কোনো উত্তর দেয় না। চন্দ্রানী তার পাশে বসে তার পিঠে হাত বুলিয়ে দিতে থাকে, কিন্তু কোনো রেসপন্স করে না সুকান্ত। কি হলো হঠাৎ? এমন সময় সুকান্ত মুখ তুলে তাকায় চন্দ্রানীর দিকে, আর তার মুখের দিকে তাকিয়ে এবার চন্দ্রানী প্রচন্ড আতঙ্কে ছিটকে দূরে সরে যায়। কে আপনি? আপনি কে? এই প্রশ্নটা করার যথেষ্ট কারণ রয়েছে। যে মুখটাকে চন্দ্রানী চিনত, তার ভালোবাসার মানুষটা, তাকে সে দেখতে পায়নি একটু আগে। সেখানে দেখতে পেয়েছে এক বিভীষিকাকে। সুকান্তর মুখ পুরোপুরিভাবে বদলে গিয়েছে। তার দুটো চোখের দৃষ্টি আগের মতো নেই। সেই চোখে রয়েছে জিঘাংসা আর লোভের সংমিশ্রণ। চোয়ালে দেখা যাচ্ছে দুটো বড় বড় সদন্ত। হিংস্র প্রাণীরা যা দিয়ে মাংস ছিঁড়ে খায়। সুকান্তর সুন্দর নরম মুখটা বদলে গেছে একটা নাম না জানা শয়তানের মুখে, আর সেটাই দেখছে চন্দ্রানী। সুকান্ত, সুকান্ত, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? সুকান্ত! আমি সুকান্ত নই, আমি সুকান্ত। সুকান্ত মারা গেছে, মরে গেছে। এই গলা সুকান্তর কিছুতেই হতে পারে না। এই হাসি তার কিছুতেই হতে পারে না। এই হাসি যে সে হাসি নয়, স্বয়ং মৃত্যুর হাসি। চন্দ্রানীর মনে হলো তার মৃত্যু তার সামনে দাঁড়িয়ে তার অবস্থা দেখে বিদ্রুপ করছে। কি ভয়ঙ্কর এই অট্টহাসি, কি পৈশাচিক। সারা শরীর ভয়ে হিম হয়ে এলো চন্দ্রানীর। একবার উঠে দাঁড়াতে গিয়েও পায়ে জোর না পেয়ে বসে পড়ল সে।
এবার সুকান্তর শরীরের মধ্যে থাকা সেই শয়তান তার শরীরটাকে নিয়ে উঠে দাঁড়ালো। চেহারাতেও আমূল পরিবর্তন ঘটেছে তার। 5 ফুট 8 ইঞ্চি হাইটের সুকান্ত এখন প্রায় 10 ফুটের ওপরে লম্বা হয়ে গেছে। সে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে চন্দ্রানীর দিকে। চন্দ্রানী আতঙ্কে বাকশক্তি হারিয়ে ফেলেছে। এক মুহূর্তের জন্য তার মনে হলো সব শেষ, আর কিচ্ছু করার নেই। এখানেই আজ তার শেষ দিন হতে চলেছে। সে চোখ বুজে নিজের মৃত্যু প্রতীক্ষা করতে থাকলো। কিছুক্ষণ সব চুপ, কোথাও কিচ্ছু নেই। আস্তে আস্তে চোখ খুলল চন্দ্রানী, পরিস্থিতি কি সেটা বোঝার চেষ্টা করার জন্য। চোখ খুলেই দেখতে পেল বিশাল শরীর নিয়ে সুকান্তরূপী সেই দানব মাটিতে পড়ে রয়েছে, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে অনিমেষ। এ কি, তুমি এখানে? উপরে আছে কেন? কি করে হচ্ছে এসব? এসব কি হচ্ছে আমাকে বলো। সময় হয়ে গেছে, সবটা বলবো তোমাকে। আমার সাথে চলো একটা জায়গায়। আগে একে বাঁধতে হবে। এই যে দড়ি এনেছি, এই দিকটা ধরো, এইখানে বেঁধে রাখি। না হলেও একবার যদি বুঝতে পারে আমরা কি করতে চলেছি, আমাদের মৃত্যু নিশ্চিত। তাড়াতাড়ি করো। এই বলে দড়ির একটা দিক চন্দ্রানীর হাতে ধরিয়ে দেয় সে। তারপর সুকান্তকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাস্তার এমন এক জায়গায় টেনে সরিয়ে নিয়ে যায় যেখানে কেউ তাকে দেখতে পাবে না। যদিও এই রাস্তায় এখন লোক আসার সম্ভাবনা কম, তাও এটা করতেই হতো। কাজ হয়ে গেলে অনিমেষের দেখানো রাস্তা দিয়ে চন্দ্রানী এগিয়ে যেতে থাকে। এবার বলো তো পুরো ঘটনাটা। এসবের পিছনে আসল ঘটনাটা কি? সুকান্তরই বা কি হয়েছে? এর থেকে আমি ওকে বাঁচাবো কি করে? কোথা থেকে যে বলি এত ঘটনা। আচ্ছা, এটুকু তো জেনেছো যে এই অঞ্চলে এককালে বসবাসের অযোগ্য ছিল। প্রথম যখন মানুষ বাস করতে এলো তখন তাদের সামনা হলো একচোখা নামের এক ভয়ঙ্কর জীবের সাথে। যদিও সেই নামটাই মানুষগুলোই দিয়েছিল তাকে। তো সেই একচোখার অত্যাচারে মানুষজন অতিষ্ঠ হয়ে এ জায়গা ছেড়েই দেবে ভেবেছিল। তখনই জানি এগুলো, আসল ঘটনা বলো। সেই কাপালিক তো একচোখাকে তার একটা নির্দিষ্ট জায়গায় বন্দি করে রেখেছিল। এটা পুরোপুরি ঠিক নয়। মানে হ্যাঁ, উনি একচোখাকে গন্ডি কেটে জঙ্গলের ওই পারে আটকে রেখেছিলেন, কিন্তু তার সাথে আরও কিছু কথা বলে গিয়েছিলেন উনি। প্রতি বছর এই সময় চামুন্ডা মায়ের পুজো হয় 7 দিন ধরে। শেষ দিন পুজোর পর মায়ের ভোগ সবচেয়ে প্রথমে তাকে নিবেদন করা হয়। তার সাথে আরও একটা কাজ করা হয় যেটা এই অঞ্চলের সবাই জানে, কিন্তু অন্য কাউকে জানতে দেয় না, কারণ তাহলে অনেক বড় বিপদ আসতে পারে। আবার কি কাজ আর কি রকম বিপদ? ওরা দুজন হাঁটতে হাঁটতে মন্দিরের পিছন দিকের রাস্তায় এসে পড়েছে। এই জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। এরপরেই শুরু হবে সেই জঙ্গল, যার একদিকে ভাগ করা রয়েছে সেই অলৌকিক জীবের জন্য। মায়ের ভোগ নিবেদনের সাথে সাথে মানুষকেও খাদ্য হিসেবে গ্রহণ করে ওই শয়তান। মানুষের রক্ত না পেলে সে উন্মাদ হয়ে ওঠে। তখন তার রাগের সামনে কেউ টিকতে পারে না। তাই বছরের এই একটা দিনে তার খাবার হিসেবে আরও যেটা দেওয়া হয় তাকে, সেটা হলো মানুষ। নরম মাংসতেই সবচেয়ে বেশি তৃপ্ত হয় সে। আমার কথা শুনে পাগলের প্রলাপ মনে হতেই পারে। আমাকে তো বানিয়ে রাখা হয়েছে এরকম, কারণ আমি এই বিষয়টা জানলেও কোনো দিনই মানতে পারিনি। আর তারপর আমার সাথেই ঘটে এমন একটা ঘটনা যা আজও আমি ভুলতে পারি না। আমার ভুলের জন্যই গলাটা ভারী হয়ে আসে অনিমেষের। এতক্ষণে ওরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। অনিমেষ ওর পকেট থেকে একটা টর্চ বের করে। ওটা জ্বালাতেই কিছুটা অংশ স্পষ্ট হয়ে ওঠে চোখের সামনে। এই টর্চের আলোয় ধীর পায়ে এগোয় ওরা। আজ থেকে 15 বছর আগে আমি পড়তাম একটা বোর্ডিং স্কুলে বাইরে। সেখানে আমার একটা বন্ধু ছিল, অভিক। খুব ভালো বন্ধু ছিলাম আমরা দুজনে, যাকে বলে হরিহর আত্মা। ওকে ছাড়া আমার আর আমাকে ছাড়া ওর চলতো না। তো একবার এরকম সময় গরমের ছুটি পড়াতে বাবা বলল আমাকে এখানে আসতে, সাথে অভিককেও নিয়ে আসতে। আমার তো খুব আনন্দ।
দুই বন্ধুতে গরমের ছুটিতে ঘুরে বেড়াবো। বাড়ি এলাম, সাথে অভিজ্ঞও নিয়ে এলাম। প্রথম কয়দিন ঠিকই ছিল সব। আচমকা একদিন হঠাৎ করে ওর আচরণ পাল্টে যেতে লাগলো। কেমন যেন বন্য হাব ভাব হয়ে গেল, হিংস্র হয়ে গেল। শুধু ঘরের মধ্যে চুপ করে বসে থাকতো, বেরোতো না বাইরে। তারপর এলো সেই দিন, পুজোর শেষ দিন। সেদিন সন্ধ্যাবেলা দেখলাম ও সম্পূর্ণ ঠিক। আমাকে নিজে থেকে বললো পুজো দেখতে যাবে। আমিও গেলাম ওকে নিয়ে, বাড়ির সবার সাথে। পুজো শেষ হতে দেখলাম ওর চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। কিছু জিজ্ঞাসা করতে যাব, হঠাৎ হঠাৎ এক ছুটে জঙ্গলের দিকে পালিয়ে গেল। আমিও দৌড়তে লাগলাম ওর পিছনে। একটা সময় পর হাঁপিয়ে গেলাম। ও ঢুকে গেল জঙ্গলের মধ্যে। আমি তাড়াতাড়ি করে ফিরে বাবা, দাদা আরো সবাইকে বললাম, কিন্তু কেউ কোনো কথা শুনলো না। আমাকে জোর করে দাদা ঘরে নিয়ে এসে আটকে রেখে চলে গেল। খুব কেঁদেছিলাম জানো, শুধু ওকে বাঁচাতে চাইছিলাম। আমি জানতাম কি হতে চলেছে, কিন্তু মানতে পারছিলাম না কিছুতে। কান্না করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো যখন, তখন ভোর। দেখি ঘরের দরজাটা খোলা। হয়তো সবাই এসে দরজাটা খুলে রেখেছে। চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে এলাম জঙ্গলের ধারে। অভিকে নাম ধরে ডাকলাম, কোনো সাড়া পেলাম না। শেষে একটা জায়গায় দুটো রক্তমাখা প্যান্ট পরে থাকতে দেখলাম। তারপর আর কিছু মনে নেই। হয়তো অজ্ঞান হয়ে গেছিলাম। তার মানে বলতে চাইছো? তখনও বুঝিনি, পরে বুঝেছিলাম। প্রতি বছর যদি 1-2 জন করে মানুষকে এক চোখার খাবার হতে হলে, তো এই অঞ্চলে আবার মানুষজন বাস করা ছেড়ে দিতে চাইবে। তাই এরা সবাই মিলে ঠিক করে, যারা রতনপুরের বাইরে থাকে বা থাকবে, তাদের দায়িত্ব হবে প্রতি বছর বাইরে থেকে 1-2 জন করে জোগাড় করে আনা, যারা এইসব ঘটনা সম্পর্কে কিছুই জানবে না। তাদেরকে এক চোখার কাছে তার খাদ্য হিসেবে দেওয়া হবে, তাহলেই সে সন্তুষ্ট থাকবে। এখানকার মানুষজনদের উপর হামলা চালাবে না। এবার পুরো বিষয়টা বুঝতে পারল চন্দ্রানী। তাহলে এই কারণে রাজেশ তাদের এখানে নিয়ে এসেছে, যাতে তাদের স্যাক্রিফাইস করে নিজেরা ভালো থাকতে পারে। সমস্ত ঘটনা শুনে ওর প্রচন্ড রাগ হয় রাজেশের উপর। নিজের দাদার মতো দেখতো তাকে, আর সে কিনা এরকম প্রতিদান দিল তার। ঠিক আছে, একবার এই পরিস্থিতি থেকে বের হয়ে সুকান্তকে নিয়ে কলকাতায় ফিরুক, তারপর ওকে বোঝানো যাবে। কিন্তু সুকান্ত এরকম আচরণ করছে কেন? ওর কি হয়েছে? আমি তো সুস্থ আছি। ওর রক্ত বিক্রি করে দেওয়া হয়েছে এক চোখার কাছে। তার দাস হয়ে গেছে ও এখন, তাই এই পরিবর্তন। এইসব ঘটনায় আমি আমাদের এখানে সবাই জানি। তোমার সাথেও এরকমই হতো, হয়তো তুমি কোনোভাবে বেঁচে গেছো। কালকে বললে না ওর ঘাড়ে কি একটা পিন মতো ফোঁটার পর থেকেই ওর শরীর খারাপ হতে শুরু করেছে? ওটা মন্দিরের পুরোহিত মশাইয়ের কাজ। উনি বিশেষ এক পিন হাওয়া থেকে তোমাদের লক্ষ্য করে ছুঁড়ে দিয়েছিলেন, যেটার থেকে রক্ত মাটিতে পড়েছিল। সেই রক্ত সরাসরি বিক্রি হয়ে গিয়েছিল এক চোখার কাছে। চন্দ্রানী চুপ করে থাকে। একে একে সমস্ত রহস্যের জট খুলছে তার সামনে। চলে এসেছি আমরা। চন্দ্রানী দেখল মাটির উপরে একটা গোল চাকতি মতো পড়ে রয়েছে, অনেকটা যেরকম ম্যানহোলের ঢাকনাগুলো হয়। এখানে কি কাজ? শোনো, এই ঢাকনাটা আমি সরাচ্ছি। এর নিচে একটা ছোট্ট সিঁড়ি মতো আছে। যদিও অব্যবহারে অবস্থা খারাপ হতে পারে, তুমি সাবধানে নিচে নেমে যাও। এই দেশলাইটা নিয়ে যাও। ওখানে কোনো জায়গায় আগুন জ্বালানোর কিছু থাকবে, জ্বালিয়ে নিও, আলো হবে। তারপর দুটো জিনিস খুঁজবে ওখানে। একটা শঙ্খ, ভারী হবে অনেক, সাইজেও বড়। ওটাকে মুছে বাজাতে হবে তোমাকে। ওই শঙ্খ বাজাতে পারলে অর্ধেক কাজ শেষ হয়ে যাবে।
তারপর একটা ছোট্ট পাথরের বাটি মতো থাকবে, মুখ বন্ধ। তার মধ্যে একটা মন্ত্রপ্রুত জল পাবে আর একটা ত্রিশূল। ওই জল আর ত্রিশূলটা বাইরে নিয়ে আসবে। ওই দুটোই হবে আমাদের অস্ত্র। যেভাবে বললাম সেভাবে করো। আমি বাইরে এখানটা থাকছি। এক চোখা যদি কোনোভাবে বুঝতে পেরে এদিকে চলে আসে, তাকে আটকাতে হবে। চন্দ্রানী আর কোনো প্রশ্ন করে না। অনিমেষের থেকে দেশলাইটা নিয়ে নিচে নেমে যায় ধীরে ধীরে। উফ, কি অন্ধকার! সিঁড়িটার অবস্থাও তথই বচ, এক্ষুনি ভেঙে পড়বে মনে হচ্ছে। কিছুটা নামার পর পায়ের নিচে শক্ত মাটি বুঝতে পারল না। এবার দেশলাই জ্বালিয়ে আশেপাশে পড়ে থাকা একটা লাঠি জোগাড় করে তার উপর নিজের ওড়নাটা জড়িয়ে তাতে আগুন লাগিয়ে মশাল তৈরি করে। সেটা নিয়ে সে আস্তে আস্তে এগিয়ে যায়। কিছুটা এগোতেই একটা ঘর মতো দেখতে পায় সে। এই মাটির নিচে ঘর! অবাক হয় সে, কিন্তু আর কিছু না ভেবে সেই ঘরে ঢোকে। ঢুকতেই বুঝতে পারে কোনো সাধারণ ঘর নয়। ঘরের দেওয়ালে জায়গায় জায়গায় লাল রঙের দাগ। এখন সেটা সিঁদুর না রক্ত সেটা বোঝার উপায় নেই। মাটিতে এক জায়গায় কি সব নকশা কাটা আছে। তার পাশে এক কোণে কতগুলো জিনিস পড়ে রয়েছে। পড়ে থাকা জিনিসগুলোর দিকে এগিয়ে যায় চন্দ্রানী। তখনই ওর চোখে পড়ে একটা লাল রঙের পুঁটলি। বেশ বড় সাইজের সেটা। এর মধ্যেই ওই শঙ্খটা থাকতে পারে। এই মনে করে সে পুঁটলির কাছে এগিয়ে যায়। প্রচণ্ড ধুলোর স্তর জমে আছে চারিপাশে। তার মধ্যে কোনোভাবে সেটা খুলতেই চোখ কপালে উঠে যায় তার। একটা প্রকাণ্ড সাইজের শঙ্খ। সাদা রঙের ওপর 7টি রত্ন লাগানো রয়েছে এটার গায়ে। ওজন কম করে হলেও 4 থেকে 5 কেজি তো হবেই। পুঁটলির মধ্যে থেকে আরো অনেক জিনিস বেরোয়, যেমন একটা ত্রিশূল যেটার কথা অনিমেষ বলেছিল, কাগজের মধ্যে থাকা কিছু ছাই, আর একটা কালো কোষ্টি পাথরের বাটি। এই ত্রিশূল আর বাটিটার কথাই হয়তো অনিমেষ বলেছিল, তাই শঙ্খটা এখানে দাঁড়িয়েই বাজাতে হবে। তারপর তাড়াতাড়ি পাথর বাটিটাকে নিয়ে এখান থেকে বেরোতে হবে। সেই মতো কোনোভাবে শঙ্খটাকে তুলে ধরে। বাড়িতে পুজো দেওয়ার অভ্যেস ছোট থেকে, তাই শঙ্খ বাজাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নিজের চুড়িদারের একটা কোণ দিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করে মুখের কাছে নিয়ে আসে। এক বুক শ্বাস টেনে নিয়ে ফুঁ দেয় শঙ্খর মুখে। সাথে সাথে একটা তীব্র ধ্বনি তরঙ্গের মতো ভেসে ওঠে বাতাসে, যেন বহু যুগ ধরে চলে আসা অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রতিরোধের সূচনা ঘটেছে। আকাশ বাতাস ভরে ওঠে এই শুভ ধ্বনিতে। বাজানো শেষ হলে সে সেটা মাটিতে সেই পুঁটলির কাপড়ের উপর নামিয়ে রাখে। তারপর কোষ্টি পাথরের বাটিটা হাতে তুলে নেয়। মুখটা খুলে দেখে তার মধ্যে ভরে আছে জলে। সেই জল থেকে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। আর এক হাতে নেয় সেই ত্রিশূলটা। এটার সাইজ সাধারণ ত্রিশূলের থেকে অনেকটাই ছোট, তাই ধরতে খুব একটা অসুবিধা হবে না। জিনিস দুটো হাতে নিয়ে সে বেরোতে যাবে এমন সময় যেন ভূমিকম্প মতো হতে লাগলো। মাটি কাঁপতে লাগলো। কেউ যেন বিশাল বড় বড় পা ফেলে এগিয়ে আসছে এদিকে। ভাবার সাথে সাথেই চন্দ্রানী দেখে তার দিকে এগিয়ে আসছে সুকান্ত। না, এক চোখার দাস। দে, ফিরিয়ে দে ওটা, ফিরিয়ে দে। না, দেব না আমি। দে দে বলছি, মরবি, এমনিও মরবি। সুকান্ত মরেছে, তুইও মরবি। আবার সে অট্টহাসি ভেসে উঠেছে। কানে তালা লেগে যায় চন্দ্রানীর। কি ভয়ানক! কিন্তু এবার আর ভয়কে নিজের উপর কাবু পেতে দেয় না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে।
তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরো রেগে ওঠে সে। এরপর নিজের একটা হাত তুলে ধরে। চন্দ্রানী দেখে সেই কালো লোমশ হাতের আঙুলের নখগুলো প্রচন্ড তীক্ষ্ণ। শিকারী প্রাণীদের যেরকম নখ থাকে এরও সেরকম। তখন সুকান্তর ভেতরে থাকা সেই অশুভ শক্তি সেই হাত তুলে নিজের শরীরের মধ্যেই চালিয়ে দেয়। সাথে সাথে সুকান্তর শরীর থেকে রক্তের বন্যা বেরিয়ে আসে। পেটে, বুকে, যেখানে সে পারছে নখ চালিয়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে তার শরীর। সুকান্ত, সুকান্ত, এরকম করো না সুকান্ত, জেগে ওঠো, জেগে ওঠো তুমি। হেসে ওঠে সুকান্ত। তার কোনো হুঁশ নেই, তার কোনো যন্ত্রণাও হচ্ছে না। তার শরীরের মধ্যে বাসা বেঁধে রয়েছে সেই মূর্তিমান অশুভ শক্তির প্রতীক। নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে দেখে এবার প্রচন্ড রাগ হলো চন্দ্রানীর। প্রচন্ড প্রচন্ড রাগ হলো। ও কোনো রকমে কিছু না ভেবেই হাতে বাটিটা রাখা জলটা থেকে এক মুঠো ভর্তি করে জল দিল। তারপর হুঙ্কার দিয়ে বলল, শয়তান, আজকেই তো শেষ দিন। নিরীহ মানুষদের খাদ্য হিসেবে গ্রহণ করতে খুব ভালো লাগে, তাই না? আজ দেখ, তোর মৃত্যু আমার হাতেই হবে। এই বলে জলটা ছুঁড়ে দেয় সুকান্তকে লক্ষ্য করে। ওই জল গায়ে পড়তেই তীব্র চিৎকার করে মাটিতে পড়ে যায় সে। ছটফট করতে থাকে যন্ত্রণায়, গা পুড়ে যাচ্ছে তার। আবার এক মুঠো জল নিয়ে ছিটিয়ে দেয় চন্দ্রানী। আরো যন্ত্রণায় কাতরাতে থাকে সে। এই করতে করতে হঠাৎই শেষ একটা চিৎকার করে সম্পূর্ণভাবে লুটিয়ে পড়ে সুকান্ত। এরপরেই চন্দ্রানী দেখতে পায় মাটিতে শুয়ে থাকা সুকান্তর শরীর থেকে রক্ত ভেসে যাচ্ছে, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে সে, একচোখা। এই প্রথম তাকে সামনাসামনি দেখল সে। বিভৎস চেহারা তার, কেউ দেখলে ভয়ে জ্ঞান হারাতে বাধ্য। দৈত্যাকৃতি চেহারা, ভয়ঙ্কর শরীর, সাথে জ্বলন্ত কেবলমাত্র একটা চোখ। অন্ধকারের গর্ভ থেকে উঠে এসেছে সে, স্বয়ং মৃত্যুর পরোয়ানা জারি করে যেন সে। কিন্তু চন্দ্রানীর শরীরে আর কোনো ভয় নেই। সেই জায়গায় রয়েছে সীমাহীন রাগ। তার শরীরের প্রতিটা শিরা উপশিরা জ্বলে যাচ্ছে রাগে। ছাড়খাড় করে দিতে ইচ্ছা করছে সবকিছু। একটা প্রবল হুঙ্কার দিয়ে উঠে সে। সেই হুঙ্কারের মধ্যে কিছু একটা ছিল যাতে করে সে ভয়ানক জীব ভয় পেয়ে যায়। আজ দেখ, তোর মৃত্যু আমার হাতেই হবে। এই বলে ছোট ত্রিশূলটা হাতে তুলে নেয়। আর কি আশ্চর্য, সেটা হাতে নিতেই ত্রিশূলটা আকারে বড় হতে লাগলো। নিজের দু হাতে সেটাকে শক্ত করে জড়িয়ে ধরে চন্দ্রানী। প্রচন্ড রাগের জন্য তার অন্যান্য জ্ঞান লোপ পেয়েছে বর্তমানে। এই সময় কোথায় যেন আবার শঙ্খ বেজে উঠল, তবে এবার তা আরো প্রবল। আর কোথাও থেকে একটা অদ্ভুত আলো সারা ঘরে ছড়িয়ে পড়ল। কি উজ্জ্বল সেই আলো! চোখ ধাঁধিয়ে ওঠে সেই আলোর তেজে। অন্যদিকে অনিমেষ মাটির ওপরে অজ্ঞান হয়ে পড়েছিল। সে উপরে দাঁড়িয়েছিল যাতে চন্দ্রানীর কাছে কেউ না যেতে পারে, তার কাজে কেউ বাধা না দেয়। কিন্তু যখনই সে একবার নজর অন্যদিকে ঘুরিয়েছে, তখনই কোথা থেকে সুকান্ত এসে উপস্থিত হয়ে গিয়েছিল। যে উপায় আগে তাকে অজ্ঞান করেছিল সেটাই আবার করতে চেয়েছিল অনিমেষ। বিশেষ এরকম ফুলের নির্যাস মাখানো ছোট পিন ফুটিয়ে। কিন্তু এবার আর সে সফল হয় না। উল্টে তাকেই অজ্ঞান করে ফেলে সুকান্তরূপী এক চোখার দাস। তারপর নেমে যায় সিঁড়ি দিয়ে নিচে। জ্ঞান ভাঙতে অনিমেষ ধরফর করে উঠে বসে। কপাল চাপড়াতে চাপড়াতে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে সে। এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কোনোদিন মুক্তি পাবে না তারা এই অভিশাপের থেকে। নিচে নেমে নিকষ অন্ধকারের মধ্যে পড়ে সে। হাতড়ে হাতড়ে কিছু দূর এগোতেই একটা আলোর উৎস দেখতে পায়। সেদিকে এগোতেই সে যা দেখে তা নিজের চোখেই বিশ্বাস করতে পারে না। কি দেখছি?
তাহলে কি বইয়ের লেখাই সত্যি? মা নিজে আসেন অন্যায়ের প্রতিকার করতে। সত্যি তাই হচ্ছে। জয় মা, জয় মা। অনিমেষ দেখে তার সামনে একটা ঘর। সেই ঘরের এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল দেহী ভয়ঙ্কর দর্শন প্রাণী। সেই যে এক চোখা, এতে কোনো সন্দেহই নেই। যা বর্ণনা শুনে সে এসেছে সবটাই মিলে যাচ্ছে। কিন্তু ঘরের অন্য প্রান্তে, যেখান থেকে একটা উজ্জ্বল আলোর ছটা ছড়িয়ে পড়ছে সম্পূর্ণ সুড়ঙ্গটায়, সেখানে দাঁড়িয়ে রয়েছে চন্দ্রানী। কিন্তু তার এই কি রূপ! একটা সোনালী উজ্জ্বল আলোয় ভরে আছে তার সারা শরীর। চুলগুলো উড়ছে হাওয়ায়। প্রচন্ড রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। কি একটা অপূর্ব তেজে ভরে গেছে সমস্ত জায়গাটা। বাস্তবের মাটিতে ঈশ্বর নেমে এসেছেন যেন। সেটাই চাক্ষুষ দেখছে অনিমেষ। নে, ভোগ কর এবার তোর পাপের সাজা। এই বলে সে হাতে ধরা ত্রিশূলটাকে নিয়ে ছুটে যায় এক চোখার দিকে। সে কোনো প্রতিরোধ গড়ে তোলার আগেই চন্দ্রানী সেই ত্রিশূল বিঁধিয়ে দেয় তার বুকে। মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে ওঠে সে। তার বুক ভিজে যায় রক্তে। ত্রিশূলের আঘাতে মাটিতে ফেলে তার উপর পা রাখে চন্দ্রানী। গর্জে উঠে বলে, তোকে আমি আশ্রয় দিয়েছিলাম এই স্থানে। আমি বলেছিলাম এখানকার মানুষকে রক্ষা করার কথা। সেই তুই নিজের লোভে নিরীহ মানুষদের হত্যা করিস। এই পাপের ফল আজ তুই পেলি। ভোগ কর এবার শাস্তি। একটা বিরাট বিস্ফোরণ হয় ঘরের মধ্যে। ছিটকে পড়ে অনিমেষ সেই ধাক্কায়। এরপরই শুধু হয় ভূমিকম্প। থরথর করে কাঁপতে থাকে মাটি। মাথার উপর থেকে এক দু টুকরো করে মাটির ঢেলা পড়তে লাগলো নিচে। সর্বনাশ! ধসে পড়বে নাকি মাটি? তাহলে তো সবাই চাপা পড়ে মরব। না, যে করে হোক বেরোতে হবে। ওদেরকে নিয়ে বেরোতে হবে। কোনো মতে উঠে দাঁড়ায় সে। তারও সারা শরীর ক্ষত বিক্ষত হয়েছে সুকান্তকে আটকে রাখতে গিয়ে। এখন সেই দুর্বল শরীরে উঠে দাঁড়িয়ে এসে চন্দ্রানী আর সুকান্তকে দু হাতে কোনোভাবে তুলে ধরে। চন্দ্রানীও জ্ঞান হারিয়ে পড়ে গেছে এই ঘটনার পর। আর সুকান্ত তো বহু আগে থেকেই অজ্ঞান। ওদের দুজনকে কোনোভাবে ধরে নিয়ে যে পথে এসেছিল অনিমেষ, সে পথে এগিয়ে যায়। সিঁড়ির মুখে পৌঁছে ওদের দুজনকে নিচে রেখে প্রথমেও ওপরে ওঠে। মাটির ওপরে সেই দড়িটা পড়ে থাকতে দেখতে পায়, যেটা দিয়ে সুকান্তকে বেঁধে রেখেছিল। তখনই মাথায় একটা বুদ্ধি খেলে তার। নিজের কোমরের সাথে দড়ির একটা দিক বেঁধে আবার নিচে নামে। তারপর দড়িটার আর একটা দিক দিয়ে শক্ত করে চন্দ্রানী আর সুকান্তর সাথে কোমরে বেঁধে দেয়। তারপর তাদেরকে নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। ভূমিকম্পের মাত্রা যেন ক্ষণে ক্ষণে বাড়ছে। মাটির নিচ থেকে ওপরে যে কিভাবে তাদের নিয়ে বের করে আনলো অনিমেষ, সে নিজেও তা জানে না। মাটির ওপরে উঠে ওদের দুজনকে শুইয়ে দিল অনিমেষ। ভূমিকম্পের ফলে টলে টলে পড়ে যাচ্ছে সে। এমন সময় মন্দিরের দিক থেকে ভেসে এলো আর্ত চিৎকার। সমবেত কণ্ঠে কারা যেন প্রাণ ভিক্ষা চেয়ে প্রার্থনা করছে। শত শত কণ্ঠের চিৎকারে ভরে যাচ্ছে চারিদিক। রাতের নিস্তব্ধতা ভেঙে সেই চিৎকার কানে ঠান্ডা জল ঢেলে দিচ্ছে যেন। এমন কি হলো? ওরা সবাই ওভাবে চিৎকার করছে কেন? ওখানে তো তার মা, বাবা, দাদা সবাই রয়েছে। যতই হোক, ওরা তো ওর আপনজন। অনিমেষের মনটা কেমন যেন করে ওঠে। দূর থেকে ভেসে আসা কথাগুলো অল্প কানে আসতেই শিউরে ওঠে অনিমেষ। বান মানে বন্যা, কিন্তু এখন কি করে? তবে কি আশেপাশের সব নদীর জল ভূমিকম্পের জন্য উপচে পড়ল? রতনপুরে বন্যার প্রাদুর্ভাব আছে চিরকালই, কিন্তু কোনোদিনই তা খুব বেশি ক্ষয়ক্ষতি করতে পারত না। কিন্তু আজকের কথা অন্য। আজ সে এই দুজনকে, তাদের পরিবারকে কি করে বাঁচাবে? এইসব ভাবছে যখন, তখনই তার কানে আসে জলের কুলকুল শব্দ। এসে পড়েছে, জল এসে পড়েছে। না,
আর বাঁচার উপায় নেই, এই তাহলে শেষ। সবকিছু থেকে মুক্তি পেয়েও এভাবে মরতে হবে ভাবতে পারেনি অনিমেষ। তবে মৃত্যুর আগে মনে কোনো খেদ রাখতে নেই, তার মনে নেইও। তার জীবনের এতদিন একটাই লক্ষ্য ছিল, তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়া। সেটা পূরণ হয়ে গেছে। এখন আর তার মরতে কোনো ভয় নেই। শুধু শেষবারের মতো সুকান্ত আর চন্দ্রানীর দিকে তাকায় সে। মেয়েটা তাদের রতনপুরকে এই বিভীষিকার হাত থেকে বাঁচালেও শেষ রক্ষা হল না। অজ্ঞান অবস্থাতেই চিরঘুমে ডুবে যাবে ওরা। অনিমেষের চোখ বন্ধ করে মাটিতে শুয়ে পড়ে। কানে ভেসে আসে জলের স্রোত ধেয়ে আসছে তাদের দিকে। চোখে মুখে আলো পড়তেই জেগে ওঠে চন্দ্রানী। উঠে বসতেই দেখতে পায় তার একদিকে পড়ে আছে অনিমেষ আর একদিকে সুকান্ত। সুকান্তর গায়ে রক্ত ভেজে জামা কাপড়। ও তাড়াতাড়ি সুকান্তর হার্টবিটটা দেখে, খুব অল্প। অনিমেষেরও শ্বাস পড়ছে, কিন্তু চোখ খুলছে না। ও উঠে দাঁড়াতেই দেখতে পায় কতগুলো লোক ওদের দিকে দৌড়ে আসছে, কিন্তু তাদেরকে ডেকে কিছু বলার আগেই আবার অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে সে। এই ঘটনার পর কেটে গেছে 4 মাস। চন্দ্রানী আর সুকান্ত ফিরে এসেছে কলকাতায়। সাথে করে নিয়ে এসেছে অনিমেষকে। সে এখন ওদের সাথেই থাকে। একটা কাজ খুঁজে নিয়েছে। সারাদিন ওর মধ্যেই ব্যস্ততায় কেটে যায় তার। সেদিন ওরা 3 জন জলের তোরে ভেসে গিয়েছিল। তারপর একটা বড় গাছের গুড়ির সাথে আটকে পড়েছিল। পরদিন সকালে ওদেরকে উদ্ধার করে পাশের অঞ্চলের কয়েকজন মানুষ। ওরাই ওদের চিকিৎসা করে সুস্থ করে তুলেছিল। পরে খোঁজ নিয়ে জানা গিয়েছিল রতনপুর সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে। কোনো প্রাণের অস্তিত্ব আর নেই সেখানে। সাথে চামুন্ডা মায়ের মন্দির, মায়ের মূর্তি সব নষ্ট হয়ে গেছে। এই সব কিছু জেনে অনিমেষ শুধু একবার দীর্ঘশ্বাস ফেলেছিল। মনকে বুঝিয়েছিল এ সবই রতনপুরের মানুষদের অপরাধের শাস্তি। পরে কলকাতায় ফিরে অনিমেষকে সুকান্তরা জিজ্ঞেস করেছিল, তুমি জানলে কি করে যে একচোখাকে কিভাবে শেষ করা যায়? আমাদের পরিবার ছিল সেই পরিবারের মধ্যে একজন যারা প্রথম ওই জঙ্গলে বসবাস করতে এসেছিল। আমাদের পূর্বপুরুষদের একজন সেই কাপালিককে দেখেছিল সচক্ষে। তিনিই তার লেখা একটা পুঁথি আমাদের সেই পূর্বপুরুষকে দিয়ে গেছিলেন। আমি আমাদের বাড়ির পুরনো ভাঙাচোরা রাখার ঘরে সেই পুঁথি খুঁজে পেয়েছিলাম। সবাই সেটার কথা ভুলেই গিয়েছিল। সেখানেই আমি সেই কাপালিকের বলে যাওয়া সমস্ত উপায় প্রতিবিধানের খোঁজ পাই। কিন্তু তুমি যদি সব জানতে তাহলে তুমিই তো অনেক আগে ওকে শেষ করতে পারতে, সেটা করলে না কেন? মৃদু হাসি হাসে অনিমেষ। সুকান্তদের বাড়িতে বসে কথা হচ্ছিল। সে ঘরের জানলা দিয়ে বাইরে আকাশের দিকে তাকায়। আশ্বিন মাসের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। মা দুর্গার আগমনের সময় হয়ে গেছে। সে কাপালিক লিখে গিয়েছিলেন, মায়ের আদেশ ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু হয় না। তিনি একচোখাকে আদেশ দিয়েছিলেন তিনিই তার বিনাশ করবেন। সঠিক সময় এলে তিনিই কোনো নারী রূপে আসবেন এখানে, নিজের হাতে শেষ করবেন এই পাপকে। তার জন্যই তো অপেক্ষা করছিলাম আমরা। কেউ আর কোনো কথা বলে না। অনেক কথা না বলাই রয়ে যায়। কত ঘটনা যা ঘটে লোকে শুনলে হয়তো গাল গল্প বলে উড়িয়ে দেবে, কিন্তু সেই ঘটনার চরিত্ররা জানে সেই ঘটনাগুলো বাস্তবের আঙিনায় কতটা প্রভাব ফেলেছে, ফেলতে পারে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের বিশেষ গল্প ছায়ার আড়ালে। গল্প পাঠে ছিল তুষার, গল্পের সূত্রধার ছিলাম আমি কৌস্তব, অন্যান্য চরিত্রে ছিল ঈশিকা, অনন্যা, দীপঙ্কর দা, সোহম।
পোস্টার ডিজাইন, ভিডিও এডিটিং ও শব্দগ্রহণ অর্ঘ্য। তাহলে ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে।